হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালোই আছো। নিট প্রিপারেশনের জন্য আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। ওটা হচ্ছে হিউম্যান ফিজিওলজির ফার্স্ট চ্যাপ্টার 2025 সালে, সেটা হচ্ছে ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাস। ঠিক আছে, আমরা এই চ্যাপ্টার এখন পড়াশোনা করবো। তো চলো সময় নষ্ট করে না, আমরা চ্যাপ্টারের মধ্যে ঢুকে পড়ি। হোয়াট ইজ ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস? হোয়াট ইজ ব্রিদিং? ব্রিদিং মানে কি? আমরা বাংলা কথা সেটা জানি কি, শ্বাস প্রশ্বাসটাকে বলা হয় ব্রিদিং। ঠিক আছে, আর ব্রিদিং এর জন্য কি দরকার, কি হয়? ব্রিদিং এ একটা গ্যাসের আদান প্রদান হয়, সেই জন্য কি বলা হয়? এক্সচেঞ্জ অফ গ্যাসেস। কোনটা আমরা সবাই জানি, আমরা O2 নিই আর CO2 বের করে দিই। ঠিক আছে, তো চলো আমরা যাতে কোশ্চেনটা নিটের সমস্ত কোশ্চেন ক্র্যাক করতে পারি, তার জন্য সমস্ত রকম আমার টাইপের কোশ্চেন এবং নিটের এনসারটি যেসব কি জায়গাগুলো আমরা সচরাচর আমরা জানতে পারি না, বুঝতে পারি না, যে কোনো র্যাঙ্ক করতে পারি না, সেগুলো যাতে কোনোভাবে না ছাড়া যায়, সেদিকে আমরা পুরোপুরিভাবে লক্ষ্য রাখবো। ঠিক আছে, চলো লাইন ধরে পড়া যাক। তো ব্রিদিং মানে কি আমরা সবাই জানি, নিঃশ্বাস প্রশ্বাস। ঠিক আছে, শ্বাস প্রশ্বাসটা। তো কি বলেছে, হ্যাভ ইউ আর্লিয়ার অক্সিজেন O2 used by the organisms to indirectly break down simple molecule of glucose, amino acid, fatty acid, derive energy to perform various activities. তা আমরা সবাই জানি যে আমাদের যে O2টা কি করে লাগে, কোথা থেকে আসে O2টা তৈরি হয়? এই O2টা আমরা কি করি, আমরা বডিতে নিঃশ্বাসের মাধ্যমে আমরা নিই, ইনটেক করি। ঠিক আছে, আমরা বডিতে ইনটেক করি। আমরা খুব স্বাভাবিক O2 আমরা নিয়ে কি করি, একটা গ্লুকোজ, একটা অ্যামিনো অ্যাসিড, একটা ফ্যাটি অ্যাসিড কি অক্সিডেশন করতে আমাদের কি লাগে? অক্সিজেন লাগে। অক্সিডেশন মানে জারণ প্রক্রিয়া করতে এদেরকে, মানে এদের কাছ থেকে যে আমরা এটিপি নেব, তার জন্য কি লাগে? এদেরকে জারণ করতে হয়। সে জারণ করার জন্য কি লাগবে? অক্সিজেন লাগবে। ঠিক আছে, যে কারণে আমরা এটিপি তৈরি হয়। রেসপিরেশন, কোথায় রেসপিরেশন হয় আমরা ভালো করে জানি, মাইটোকন্ড্রিয়ায় এটিপি তৈরি হয়। তো মাইটোকন্ড্রিয়াতে অ্যাকচুয়ালি এই সব জিনিসগুলো কি হয়, জারিত হয়ে ওইখান থেকে এটিপি লাগে, এটিপি তৈরি হয়। সেই এটিপিটা আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারি, স্লিপিং, সুইমিং, রানিং, এক্সেট্রা। ওকে, তার সাথে ওটার তো কাজে লাগলো, আমরা জানি যেখানে অক্সিজেন দহনে কাজে লাগে সেখানে এক্সট্রা কি তৈরি হয়? CO2 রিলিজ হয়। তো CO2 কি হয়? is harmful also related during the above catabolic reaction. তো অবশ্যই যেখানে দহন হয় সেখানে কি তৈরি হবে? CO2 তৈরি হবে এবং সেটা বডির জন্য কি হার্মফুল। ওকে, it is therefore evidence that O2 has to be continuously provided to the cell and CO2 produced by the cell have to be released out. তো হিসাবে আমরা কি বুঝতে পারছি, আমাদের অ্যাক্টিভিটি তো থেমে নেই, সবসময় আমরা কিছু না কিছু কাজ করতেই আসি, স্লিপিং অন টাইপ অফ কাজ। ওকে, তো সেই জন্য কি হচ্ছে, O2 তাহলে বডিতে কি লাগবে? কন্টিনিউয়াসলি লাগবে। অবশ্যই O2 তাহলে সবসময় লাগবে, ওই জন্য আমরা কি 24 ঘন্টা কি হয়, নিঃশ্বাস প্রশ্বাস চলতে থাকে। সেই জন্য নিঃশ্বাস প্রশ্বাস কখনো বন্ধ হওয়া আমাদের দ্বারা সম্ভব না। ইজ প্রোভাইড, তো নিশ্চয়ই O2টা প্রোভাইড করতে হবে। অপর দিকে কি হবে, সেল থেকে কি বেরোবে? CO2 বেরিয়ে যাবে। কি করতে হবে? রিলিজ আউট করতে হবে, কারণ ওটা হার্মফুল আমাদের বডিতে। দিস প্রসেস অফ এক্সচেঞ্জ O2 ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, তো আমরা কি পাবো? এই যে O2টা করতে পাবো বাইরের অ্যাটমসফিয়ার থেকে। কোথা থেকে? বাইরের অ্যাটমসফিয়ার থেকে। এবং CO2 প্রডিউস বাই দ্য সেল কল্ড ব্রিদিং। এটাকে বলা হয় ব্রিদিং, কমনলি নোন অ্যাজ রেসপিরেশন। তো এটা কি অ্যাকচুয়ালি রেসপিরেশন প্রসেস। ঠিক আছে, তো ব্রিদিং আর রেসপিরেশনের তফাৎটা কি? ব্রিদিং হচ্ছে অ্যাকচুয়ালি বাংলা কথা এটাই, যে বাইরে, দেহের বাইরে, মানে অ্যাকচুয়ালি সেলের বাইরে। একটা দেখো গ্যাসেস এক্সচেঞ্জ দু জায়গায় হয়, একটা কি বাইরে বলতে হচ্ছে অ্যালভিওলাই, আর একটা বাইরের অ্যাটমসফিয়ারের মধ্যে এক্সচেঞ্জ হয়, এটা কি বলা হয়? ব্রিদিং বলে। আর যেটা রক্তের মধ্যে মিশে O2 কোথায় আসছে? সেলে আসছে, এবং কার্বন, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের সাথে কি হয়, জারিত করে CO2 যে এক্সচেঞ্জ আর O2 হয়, সেটা কি বলা হয়? রেসপিরেশন প্রসেস। রেসপিরেশনটা কোথায় আমরা জানি খুব ইজিলি, কোথায়? মাইটোকন্ড্রিয়াতে রেসপিরেশন হয়। আর ব্রিদিংটা কোথায় হয়? আমাদের ফুসফুসে হয়। কার সাথে হয়? রক্তের CO2 আর বাইরের অ্যাটমসফিয়ার O2। তা আমরা একটু শর্ট ফর্ম করে একটু ভালো করে জিনিসটা জানার চেষ্টা করি। তাহলে হোয়াট ইজ ব্রিদিং? ব্রিদিং জানার আগে এটা জানতে হবে, আমরা যে ফুসফুস, আমাদের এটা কি ন্যাচারালি ফুসফুস, বাইরেতে কি আসবে? O2, আর রক্ত থেকে কি বেরিয়ে যাবে? CO2। এই যে বাইরের থেকে O2 আসলো, এটা কি, এই প্রসেসটা কি অ্যাকচুয়ালি
ব্রিদিং, এটা হচ্ছে ব্রিদিং। এই যে O2টা আসবে সেটা কোথায় আসবে? সেলে আসবে। কোথায় এটা? সেলের কোথায়? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়াতে কি আছে? গ্লুকোজ, প্রোটিন, লিপিড করে বাইরের O2টাকে নিয়ে আসবে এবং কোথায় নিয়ে আসবে? অ্যাকচুয়ালি সেলে নিয়ে আসে, ঠিক আছে। কোথায়? সেলের মধ্যে কোথায় আছে? মাইটোকন্ড্রিয়া আছে। মাইটোকন্ড্রিয়াতে কি হবে? ওখানে উপস্থিত কি আমরা অলরেডি জানলাম, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড ফ্যাটি অ্যাসিডগুলোকে কি করবে? দহন করবে O2-র মাধ্যমে, এবং দহন করার ফলে এখান থেকে কি তৈরি হবে? একদিকে এটিপি তৈরি হবে, আর আমরা জানি যেখানে দহন হয় সেখানে কি হয়? এক্সট্রা করে একটা CO2 রিলিজ হয়। তো কি হলো? এখানে ঢুকলো O2, বেরোলো CO2। এটা কোথায় হচ্ছে? সেলে। এই জায়গাটা কি বলা হয়? রেসপিরেশন। রেসপিরেশনটা কোথায় হয়? অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়া হয়। এই CO2 কিন্তু রক্তের মাধ্যমে এসে কোথায়? ফুসফুসে আসবে। ফুসফুসের অ্যালভিওলাতে কি করবে? এই যে O2টা ঢুকবে এই সাইডে আর বেরিয়ে যাবে নিঃশ্বাস পদ্ধতি কোথায়? CO2 বাইরের অ্যাটমসফিয়ারে। এটা কি বলা হয়? ব্রিদিং। ঠিক আছে, তাহলে আমরা জেনে গেলাম ব্রিদিং অ্যান্ড রেসপিরেশনের তফাৎটা। এবার চলো আমরা এগিয়ে যাই। প্লেস প্লেস ইউর হ্যান্ডস অন ইউর চেস্ট। চলো আমরা চেস্টে হাত দিয়ে দেখি কি বলছে। ইউ ফিল দ্য চেস্ট মুভিং আপ অ্যান্ড ডাউন। অবশ্যই আমরা জানি আপ অ্যান্ড ডাউন হয়। ইউ নো দ্যাট দ্য ইট ইজ ডিউ টু ব্রিদিং। ইয়েস, এটা আমরা ব্রিদিং এর জন্য হচ্ছে। ব্রিদিংটা কোথায় হচ্ছে? অ্যাকচুয়ালি ফুসফুসে হয়। রেসপিরেশন সেলের মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, ডিফারেন্সটা এটাই। হাউ ডু উই ব্রিথ, কি করে আমরা ব্রিথ করি, এটা নিয়ে আমাদের চ্যাপ্টার। ঠিক আছে, আমরা নিঃশ্বাস প্রশ্বাসটা কিভাবে নিচ্ছি। দ্য রেসপিরেটরি অর্গান আছে নিশ্চয়ই, কি আমাদের লাং বা ফুসফুস। মেকানিজম অফ ব্রিদিং আর ডিসক্রাইব ইন দ্য ফলোয়িং সেকশন অ্যান্ড দিস চ্যাপ্টার। তো আমরা চ্যাপ্টারে কি আছে এই ব্যাপারটাই আছে, রেসপিরেটরি অর্গান, তার মেকানিজম। ওকে, এক্সচেঞ্জ অফ গ্যাস কি করে হচ্ছে, ট্রান্সপোর্ট অফ গ্যাস কি করে ট্রান্সপোর্ট হচ্ছে ব্লাডের মাধ্যমে, রেগুলেশন কে রেগুলেশনে সাহায্য করছে, আর এটা কোনো কিছু প্রবলেম হলে, ডিসঅর্ডার হলে তাহলে কি কি রোগ হতে পারে। ওকে, চলো রেসপিরেটরি অর্গানটা কে রেসপিরেটরি অর্গান আছে। মেকানিজম অফ ব্রিদিং ভ্যারি অ্যামং ডিফারেন্ট গ্রুপস অফ অ্যানিম্যাল। তার মানে কি, ব্রিদিং যে হচ্ছে মেকানিজম মানে কি করে হচ্ছে সেটা কি বিভিন্ন বিভিন্ন গ্রুপের অ্যানিম্যালের উপরে ডিপেন্ড করছে বিভিন্ন রকম ভাবে। ঠিক আছে, মেনলি দের হ্যাবিটেট মানে সে কোথায় আছে। অবশ্যই যে জলে আছে সে জলে নিশ্চয়ই আমাদের ফুসফুস নিয়ে কাজ করবে না, ওই জন্য আমরা তারা কি ইউজ করবে? ফুলকা। ওকে, কি ফুলকা ইউজ করবে। আমরা লাং যেমন তারা কি করবে? গিল। ওকে, আমরা অবশ্যই সচরাচর আমরা পড়াশোনা করে দেখেছি অ্যানিম্যাল কিংডমে কি আছে ওখানে? গিল ইউজ করে তারা, ঠিক আছে, মাছেরা। তো তাদের হ্যাবিটেট অনুযায়ী কি হয়? তাদের মেকানিজমটা চেঞ্জ হয়। আর লেভেল অফ অর্গানিজম অবশ্যই লেভেল অফ অর্গানিজম মানে কি, তারা কোন লেভেলে অবস্থান করছে। যেমন কন্ডেকথিস, তারপর হচ্ছে কি অস্ট্রিকথিস আলাদা, অ্যাম্ফিবিয়ান একটু আলাদা, সবার গিল আছে কিন্তু তারা কি লেভেলগুলো আলাদা হিসাবে তাদের গিলগুলোর পরিস্থিতি কি হয়? চেঞ্জ হয়। ঠিক আছে, যেমন কি আমাদের উভচর প্রাণী অ্যাম্ফিবিয়ান, তারা জলও থাকতে পারে আবার স্থলও থাকতে পারে, তাদের নিশ্চয়ই ফুলকা আর ফুসফুসের মাঝামাঝি কিছু স্ট্রাকচার। তো দ্যাটস কল তা কি তাদের লেভেল অনুযায়ী তাদের ডিপেন্ডিং করছে কি তাদের মেকানিজম অফ ব্রিদিং। ওকে, লোয়ার ইনভার্টিব্রেটস মানে কি? প্রথম দিকে ইনভার্টিব্রেট মানে কি? পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, অ্যাসক্লেমেন্থিস, প্লাটিহেলমিনথিস, এদেরকে বলা হয় লোয়ার ইনভার্টিব্রেট। এবার কি স্পঞ্জ, সিলেন্ট্রেট, ফ্ল্যাটওয়ার্ম, ঠিক আছে। অবশ্যই আমরা জানো অ্যানিমেল কিংডমে সব কারা কারা। এক্সচেঞ্জ O2 উইথ CO2 বাই সিম্পল ডিফিউশন, কথাটা ইম্পর্টেন্ট। তা আমরা কি তারা প্রথম দিকে তারা যারা ইনভার্টিব্রেট আছে লোয়ার ইনভার্টিব্রেট তারা কিসের মাধ্যমে হয়? তারা কিসের মাধ্যমে? অ্যাকচুয়ালি ডিফিউশনের মাধ্যমে হয়। কিসের মাধ্যমে? ডিফিউশনের মাধ্যমে হয়। তো প্রশ্ন এটাই, লোয়ার ইনভার্টিব্রেট তারা গ্যাসেস এক্সচেঞ্জ কিসের মাধ্যমে করে? ব্যাপন প্রক্রিয়ায় করে। সবসময় মনে রাখবে কোথায়? অন দেয়ার বডি সারফেস, তাদের বডি সারফেসের উপর দিয়েই ব্যাপন প্রক্রিয়া। এদের বডি যদি থাকে তাহলে এদের উপর ব্যাপন প্রক্রিয়া কি? গ্যাস O2 নেবে আর CO2 ছেড়ে দেবে। ঠিক আছে, তো বডি সারফেসের উপরে কাজ হয়ে যাবে, স্কিনের উপর দিয়ে। ঠিক আছে, যেটা জেনে গেলাম। আর্থওয়ার্ম কোন দলে পড়ছে? অ্যাকচুয়ালি অ্যানিলিডা, মনে পড়ছে? অ্যানিলিডা, ঠিক আছে, অ্যানিলিডা। কি বলছে? ইউজ দেয়ার ময়েস্ট কিউটিকল, খুবই ইম্পর্টেন্ট। ময়েস্ট কিউটিকল কে ইউজ করে? অ্যানিলিডা। ইনসেক্টস মানে কারা? আর্থ্রোপোডা।
হ্যাভ নেটওয়ার্ক অফ টিবিউল টিউবস, কি ট্রাকিয়াল টিউবস। তোমরা আরশোলা পড়লে জানতে পারবে ট্রাকিয়াল ওদের কি ইউজ করে, কি ট্রাকিয়াল টিউব ইউজ করে টু ট্রান্সপোর্ট অ্যাটমসফেরিক এয়ার উইথ দ্যার বডি। ঠিক আছে, তাহলে এবার জানা যাক আরেকটু আমরা কি জানলাম, মোটামুটি লোয়ার ইনভার্টিব্রেট পেয়ে গেলাম, তার সাথে সাথে কি পেলাম, এখানে অ্যানিলিডাকে পেয়ে গেছি, তার সাথে সাথে কে আর্থ্রোপোডাকেও জেনে গেলাম। ভাস্কুলারাইজ স্ট্রাকচার কল্ড গিল বললাম, ব্রাঙ্কিয়াল রেসপিরেশন বলা হয়, কি বললাম, ব্রাঙ্কিয়াল রেসপিরেশন অথবা গিলসও বলা হয়। গিলস অ্যাকচুয়ালি ট্রাকিয়া থাকে না, কি থাকে অ্যাকচুয়ালি গিলসে কি থাকে, ব্রঙ্কিয়াল গুলো থাকে। ইউজ দেয়ার ময়েস্ট অফ দ্য অ্যাকোয়াটিক আর্থ্রোপোডা, অ্যাকোয়াটিক গিল কোথায় অ্যাকচুয়ালি ইউজ হয়, ফুলকা অ্যাকোয়াটিক মানে জলজ যারা আর্থ্রোপোডার মধ্যে যারা জলজ তাদের ক্ষেত্রে, আর মোলাস্কা তার ম্যাক্সিমাম জলজই হয়। ভাস্কুলারাইজ ব্যাক দ্য লাংস। এটা হচ্ছে ব্যাপার। আর হোয়ারাজ দেখেন কি ভাস্কুলার ব্যাক লাং, যাদের ক্ষেত্রে লাং আছে তারা কারা অ্যাকচুয়ালি কি বলে, পালমোনারি রেসপিরেশন। কি বললাম, লাং যারা ইউজ করে তারা কি পালমোনারি রেসপিরেশন। ইউজ বাই দ্য টেরেস্ট্রিয়াল ফর্ম, টেরেস্ট্রিয়াল মানে কি যারা স্থলজ, স্থলে থাকে, জলে থাকে না। ফর দ্য এক্সচেঞ্জ অফ গ্যাসেস, গ্যাসের জন্য তারা কি হয়, তারা লাং ইউজ করে, মানে আমরা, ঠিক আছে, যেমন ম্যামলস। ওকে, অ্যামং ভার্টিব্রেটস ফিশেস গিল, ঠিক আছে, হোয়ার ইজ অ্যাম্ফিবিয়ান, রেপটাইল, বার্ড, ওকে, ম্যামাল রেসপিরেট থ্রু লাংস। তো লাংস এরা কে ইউজ করে, ভার্টিব্রেটের মধ্যে কে, ফিশ ইউজ করে কি গিল, ঠিক আছে, ভার্টিব্রেটের মধ্যে ফিশ ইউজ করছে গিল, কিন্তু অ্যাম্ফিবিয়া, রেপটাইল, বার্ড বা অ্যাভিস যেটা বলছে, ম্যামাল সব ইউজ করে কি লাং, ইউজ করে লাং ইউজ করে। এবার কি অ্যাম্ফিবিয়ান লাইক ফ্রগ, তো ফ্রগ উদাহরণ কি ফ্রগ, ক্যান রেসপিরেট থ্রু দেয়ার ময়েস্ট স্কিন, অথবা কিউটিনিয়াস রেসপিরেশন, কি বলা হয় কিউটিনিয়াস রেসপিরেশন। তাহলে আমরা জিনিসটা আলাদাভাবে জানার দরকার না, আমাকে বলে দিই। অ্যানিম্যাল কিংডমে কি আছে, প্রথমে পরি, ওকে, তারপরে কি আছে বলো, নিডারিয়া, তারপরে টিনোফোরা, প্লাটাহেলমেন্থিস, অ্যাসকেলমেন্থিস, তারপর অ্যানিলিডা, তারপরে কি আর্থ্রোপোডা, তারপরে মোলাস্কা, তারপরে অ্যানি একাইনোডার্মাটা, বার কর্ডাটা আসবে। এতটা লাইন আছে। এরা কি সবাই ইনভার্টিব্রেট, ঠিক আছে, এটাকে ভার্টিব্রেট। ভার্টিব্রেটের মধ্যে কে কে আছে আমাদের বলেছি, ফিশ, ঠিক আছে, ফিশ, অ্যাম্ফিবিয়া, তারপর হচ্ছে বার্ড, সরি অ্যাম্ফিবিয়ার পরে আছে কি রেপটাইলস, ওকে, কি আছে রেপটাইল, তারপর বার্ড, শেষে কি বলবো ম্যামেলিয়া। তো কি ইনভার্টের মধ্যে লোয়ার, যারা কি লোয়ার বলতে আমরা বলতে চাইছি অ্যাকচুয়ালি এই পর্যন্ত, লোয়ার যারা প্রথমে পড়েছে কি লোয়ার, লোয়ার মানে মোটামুটি এই পর্যন্ত কি আছে, এরা ডিফিউশন হিসাবে কাজ করে, কি হিসাবে, নিঃশ্বাস প্রশ্বাস নাই, ডিফিউশন প্রসেসে, ডিফিউশন ব্যাপন প্রক্রিয়ায়। ওকে, অ্যানিলিডা কিসের মাধ্যমে করে, আমরা এখানে অলরেডি জেনে গেছি, হ্যাঁ ডিফিউশন বাই বডি সারফেস, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ডিফিউশন বাই বডি সারফেস, ঠিক আছে। আর অ্যানিলিডা কিসের মাধ্যমে করে বলো, কিউটিকল, ময়েস্ট কিউটিকল, কি বললাম ময়েস্ট কিউটিকল। ওকে, চারটা ভালো করে যদি তোমরা মুখস্থ করে থাকতে পারো তাহলে জিনিসটা বুঝতে খুবই সুবিধা হবে। আর আর্থ্রোপোডা কি হিসাবে করছে, ট্রাকিয়াল, ঠিক আছে, ট্রাকিয়াল, আর্থ্রোপোডা আর মোলাস্কা। আর কিছু কিছু জিনিস আছে গিল, গিল বলতে কি যারা অ্যাকোয়াটিক তারা কি গিল ইউজ করে, ঠিক আছে। আর যারা মোটামুটি অ্যাকোয়াটিক আর্থ্রোপোডা, তারপর হচ্ছে মোলাস্কা, এরা সব গিল ইউজ করে। কিন্তু আর্থ্রোপোডা একটা জিনিস ইউজ করে ইনসেক্ট, আর্থ্রোপোডার মধ্যে একটা ভাগ আছে ইনসেক্টের ভাগ, সেই ইনসেক্টটা তার কি করেছে ট্রাকিয়ালটা করে, ঠিক আছে। তো আর্থ্রোপোডা যারা ইনসেক্ট শ্রেণীর মধ্যে পড়ছে তারা হচ্ছে ট্রাকিয়াল, আর যারা অ্যাকোয়াটিক আর্থ্রোপোডা প্লাস মোলাস্কা তারা কি করছে গিল করছে। দুটো ডিফারেন্স বোঝা গেছে। তো আমরা একটা জিনিস জানতে চাই যে এই যে ফিশ, কি জানতে পারলাম এখানে, ফিশটা কি করছে অ্যাকচুয়ালি গিলের মাধ্যমে, গিল,
একে কি বলা হয়? ব্রাঙ্কিয়াল রেসপিরেশন। মনে রাখবে সবসময়। কি ইউজ করা হয়? ব্রাঙ্কিয়াল রেসপিরেশন। তো গিল করছে কে? ব্রাঙ্কিয়াল রেসপিরেশন। অ্যামফিবিয়া কি হচ্ছে? কিউটিনিয়াস। দেখো সি, কিউটিনিয়াস রেসপিরেশন। কারণ কি? ময়েস্ট স্কিনের মাধ্যমে, ঠিক আছে, স্কিনের মাধ্যমে করছে। রেপটাইলটা কি করছে? রেপটাইল এরা ভার্টিব্রেটের মধ্যে, ঠিক আছে, এরা ভার্টিব্রেট। ভার্টিব্রেটের মধ্যে কে গিল ইউজ করে? ফিশ। ওকে, এটা হচ্ছে কোশ্চেন। আর ইনভার্টির মধ্যে গিল কে ইউজ করে বলো? অ্যাকোয়াটিক, আর্থ্রোপোডা আর মোলাস্কা। ওকে, আর যারা আমরা লাং অ্যাকচুয়ালি বার্ড বা ম্যামাল লাং যে ইউজ করছি সেটা কি বলা হয়? অ্যাকচুয়ালি পালমোনারি রেসপিরেশন। পালমোনারি রেসপিরেশন। ওকে, তো 3 রকম রেসপিরেশন। তো ব্রাঙ্কিয়াল, তারপর হচ্ছে কিউটিনিয়াস, আর একটা পালমোনারি রেসপিরেশন। ঠিক আছে, 3 রকম আমরা জেনে গেলাম। চলো আমরা এগিয়ে যাই। দ্য হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। হোয়াট ইজ হিউম্যান রেসপিরেটরি সিস্টেম? আমরা সব কিছু জানতে যাবো না, আমরা কি আসবে এবার? হিউম্যান ফিজিওলজি পড়ছি, তাই হিউম্যান কি ইউজ করছে? ম্যামাল। ম্যামাল মানে কে? লাং, মানে পালমোনারি রেসপিরেশন। ঠিক আছে, চলো এবার জানা যাক আমাদের হিউম্যান রেসপিরেশন সম্বন্ধে আমরা কি জানতে পারি। উই হ্যাভ পেয়ার এক্সটার্নাল নস্ট্রিল ওপেনিং আউট। নাকটাকে বলা হয় নস্ট্রিল। ঠিক আছে, এক্সটার্নাল অবস্থায় বাড়িতে দেখতে পাচ্ছি কটা আছে? পেয়ার। মনে রাখবে সব, প্রত্যেকটা লাইন খুব ইম্পর্টেন্ট। রেসপিরেশন অ্যাবভ দ্য আপার লিপস। আমাদের ঠোঁটের উপরটা কি বলা হয়? আপার লিপ, নিচেরটা লোয়ার লিপ। তো নিশ্চয়ই আমাদের আপার লিপের উপরে দুটো এক্সটার্নাল কি আছে? নস্ট্রিল আছে, যেটা ওপেনিং। ইট লিডস টু ন্যাসাল চেম্বার। এটা একটা চেম্বার আছে, অবশ্যই এটা গহ্বর আছে। থ্রু দ্য ন্যাসাল প্যাসেজ। থ্রু দ্য ন্যাসাল প্যাসেজ। তো এটা কি? বাইরের নস্ট্রিল, একটা চেম্বার আছে, চেম্বারটা কি ন্যাসাল, এটা কি বলা হয়? ন্যাসাল প্যাসেজ পর্যন্ত। ঠিক আছে, এটা কি নাকের স্ট্রাকচার। দ্য ন্যাসাল চেম্বার ওপেনস ইনটু ফ্যারিংস। এটা কোথায় গিয়ে আবার ওপেন হচ্ছে? ফ্যারিংস। ফ্যারিংসটা কোথায়? আমরা জানি ফ্যারিংসটা কোথায়, অবশ্যই তোমার জানা উচিত ফ্যারিংসটা কোথায় আছে। সেই যেখানে আমাদের কি হয়? খাদ্যনালী এবং শ্বাসনালী মিলিত হয়, সে জায়গার নাম কি বলা হয়? ফ্যারিংস। তো কোথায় গিয়ে মিলিত হচ্ছে? ফ্যারিংসে। এ পোর্শন হুইচ দ্য কমন প্যাসেজ ফর ফুড। ফুড মানে কি? খাদ্যনালী, যেখানে খাবার যাচ্ছে, ইসোফ্যাগাস। আর কি? এয়ার বা ট্রাকিয়াস লাইন। এই দুটো কি মিলনস্থলকে ফ্যারিংস বলে। তো সেটা অ্যাকচুয়ালি না, এবার আমরা অনেক সময় নাক দিয়ে যে আমরা নিঃশ্বাস প্রশ্বাসটা নিই, সেটা কি ব্যাপারটার মধ্যে? তো কি হবে? এটা মুখ। মুখ দিয়ে কি হয়? এক্ষেত্রে নাক। নাক দিয়ে একটা রাস্তা আছে, আবার মুখ দিয়ে একটা রাস্তা আছে, যেটা কি হবে? মিলিত হবে কোথায়? ফ্যারিংসে মিলিত হবে। এবং একটা দিক রাস্তা চলে যাবে কোথায়? ফুসফুসের দিকে, আর একটা চলে যাবে পেটের দিকে। এটাকে বলা হয় ইসোফ্যাগাস, এটা ট্রাকিয়া। এটা ট্রাকিয়া, এটা ইসোফ্যাগাস। এটা খাদ্যনালী বলছে এটাকে, এটাকে শ্বাসনালী বলছে। এই যে কমন পোর্শনটা কোথায়? ফ্যারিংস। ওকে, তো এখানে দুটো রাস্তা চলে আসছে, একটা এদিক এ সাইডে, একটা নিচের সাইডে। চলো এখানে যাক। ফ্যারিংস ওপেন থ্রু দ্য ল্যারিংস। ফ্যারিংস কোথায়? কিসের মাধ্যমে ওপেন হয়? থ্রু দ্য ল্যারিংস রিজিয়ন। মনে রাখবে এটাকে ভালোভাবে। ইনটু দ্য ট্রাকিয়া। তো ফ্যারিংস এর পরে এই জায়গাটা কি বলে? এই জায়গাটাকে ল্যারিংস বলে। এই যে পোর্শনটা দিয়েছি ওটাকে ল্যারিংস বলছে। এই যে আমরা দেখো গলাতে হালকা করে একটু এগিয়ে বেরিয়ে আছে, হালকা করে। যারা রোগা পাতলা মানুষ তাদের দেখতে হবে যেটা গলাটা খুব একটু সামনের দিকে বেরিয়ে আছে, আর কি ভোকাল কর্ড। সে ভোকাল কর্ডটা কি? অ্যাকচুয়ালি ল্যারিংস। তো ফ্যারিংস এর পর কি আছে? ল্যারিংস। তারপরে কি আছে? ট্রাকিয়া। ওকে, চলো। ল্যারিংস ইজ কার্টিলিজিয়াস বক্স। ঠিক আছে, কিসের বক্স? বোন না কার্টিলিজিয়াস? কার্টিলিজিয়াস। ওকে, সব সময় মনে রাখবে কার্টিলিজিয়াস, নট বোনি বক্স। এখানে যদি কোশ্চেনটা চেঞ্জ করতে পারে এনসিআরটি, নিট এনটিএ বোর্ড কিভাবে প্রশ্ন করতে পারে? ল্যারিংস ইজ বনি বক্স প্রশ্ন যদি করে দেয়, কিন্তু এটা কি রং হয়ে যাবে। কি হবে? কার্টিলিজিয়াস বক্স। এখনই মুখস্থ করে ফেলো কি ল্যারিংস ইজ কার্টিলিজিয়াস বক্স হুইচ হেল্পস ইন সাউন্ড প্রোডাকশন। কাজ কি? সাউন্ড প্রোডাকশন। তো সাউন্ড প্রোডাকশন কাজ কি? ল্যারিংস, ফ্যারিংস ইয়া ইসোফেগাস ইয়া নস্ট্রিল, কি বলবে? ল্যারিংস। সাউন্ড প্রোডাকশন কাজ, হেন্স কল্ড কি? সাউন্ড বক্স। তো হুইচ সাউন্ড বক্স? ল্যারিংস, ল্যারিংস, ল্যারিংস। ঠিক আছে, আমি বললাম যে রোগা পাতলাদের লোকে দেখবে গলার দিকে একটু সামনের দিকে এগিয়ে বেরিয়ে আসে, সেটা কি বলা হয়? ল্যারিংস বলা হয়। ডিউরিং দ্য সলিউশন অফ গ্লটিস। ডিউরিং দ্য কি? সলিউশন মানে কি? আমরা যে খাদ্যনালী খাই, তো আমরা যে ওয়েবের মতো কি খাদ্যটা নিচের দিকে যে যাচ্ছে, সেটা কি বলা হয়? সলিং প্রসেস বলে। তো ডিউরিং দ্য সলিউশন অফ গ্লটিস ক্যান বি কভার্ড বাই দ্য থিন, ঠিক না থিন? থিন। ইলাস্টিক অ্যান্ড নন ইলাস্টিক? ইলাস্টিক। কার্টিলিয়াস না ইয়া বনি? কার্টিলিজিয়াস। তো 3টে লাইন দেখো, 1 নম্বর থিন, একটা ইলাস্টিক, একটা কার্টিলিজিয়াস। ফ্ল্যাপ কল্ড এপিগ্লটিস। তো গ্লটিসের উপরে কি আছে একটা? ধরো এটা ল্যারিংস,
ঠিক আছে। ল্যারিংস উপরে কি আছে? এপিগ্লটিস। এপিগ্লটিসটা কি এমন? তিনটার পয়েন্ট আছে, কি? একটা থিন, ওকে, তারপর কি আছে থিনের পরে? ইলাস্টিক, ইলাস্টিক, আর শেষে কি আছে? কার্টিলিজিয়াস। এখানে সবই কার্টিলিজিয়াস দ্বারা গঠিত, ঠিক আছে, কোনো বনি নাই। তো ফ্ল্যাপ কজ এপিগ্লটিস কি করবে? প্রিভেন্ট টু এন্ট্রি দ্য ফুড ইনটু দ্য ল্যারিংস, ল্যারিংসে খাবারটা খেতে যেতে দেবে না। তো ব্যাপারটা কেমন গল্প আসবে একটু জানা যাক। এখানে আমরা যদি ব্যাপারটা একটু গুছিয়ে বলার চেষ্টা করি, তো এখানে কেমন আসবে? এই যে খাদ্য, এখানে মুখ দিয়ে খাবারটা যখন খাচ্ছি, তখন কি হবে? এটা ধরো খাবারটা এই দিকে আসা যাবে কি না? তো এখানে কি হয়? এটা এপিগ্লটিস আছে, যে গ্লটিসটা কি এটা কভার করে দেয়। এই কভারটা কি করবে? যখনই খাবারটা খাবে, তোমরা 3D পিকচার গিয়ে দেখলে তোমরা অনলাইনে সার্চ করতে পারো এপিগ্লটিসের কাজটা কিভাবে হয়। যখনই খাবারটা খাবে, এটা ফ্লিপ করে কি করবে? এটা বন্ধ করে দিবে। কোন রাস্তাটা? এদিকে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিবে। তখন কি করবে? খাবারটা নিচে কোথায় যাবে? ইসোফ্যাগাস দিয়ে স্টোমাকে চলে যাবে। কোনো কারণে যদি এপিগ্লটিস কোনো কারণে একটু বন্ধ করা, হাফ বন্ধ হয় বা কিছু, তখন কি হয়? আমাদের যদি খাবারটা এই নালীতে যদি পৌঁছে যায়, ট্রাকিয়ার দিকে বা শ্বাসনালীতে চলে যায়, তাহলে দেখবে আমরা জোরে জোরে খাবারের টাইমে কি হয়? কেসে ফেলি, অনেকটা আমরা হাঁচি চলে আসে। কারণ যে খাবার খেতে খেতে আমরা কথা বলতে হয় না, কারণ কি? কোনো কারণে খাবারটা যদি শ্বাসনালীতে চলে আসে বা ট্রাকিয়ার মধ্যে চলে আসে বা ল্যারিংসের থ্রুতে ট্রাকিয়াতে চলে আসে, তাহলে কি আমরা প্রচুর পরিমাণে এমনকি মানুষ মারাও যেতে পারে যদি বেশি খাবারটা বেশি মানে ঢুকে যায়। তখন কি হবে? আমরা শ্বাস নিতে কষ্ট হবে এবং মানুষটা 5 মিনিট বা 10 মিনিট বেশি বাঁচবে না, খুব কম সময়ের মধ্যে বাঁচতে পারে। সেই জন্য চেষ্টা করবে তোমরাও, সাজেশন, খাবার খেতে খেতে কখনো কথা বলবে না, ঠিক আছে। এবার যাওয়া যাক, আবার কি আছে? ট্রাকে ইজ স্ট্রেট টিউব, মনে রাখো। এবার লাইন আসবে, এনসিটি লাইন, খুবই ইম্পর্টেন্ট, যেগুলো সহজে আমরা মনে রাখতে পারি না, কিন্তু এবার চেষ্টা করবো সবকিছু মনে রাখা, ধরে রাখা, ঠিক আছে। ট্রাকে ইজ স্ট্রেট টিউব, কি হলো? স্ট্রেট টিউব এক্সটেন্ডিং আপ টু মিড থোরাক্স ক্যাভিটি, খুবই ইম্পর্টেন্ট। আমরা কি বলে? আমরা যে বুকের অংশটা কি বলা হয়? থোরাক্স বলা হয়। বুকটা কি বলা হয়? থোরাক্স। তো মিড থোরাক্স মানে থোরাক্সের মিডিল পর্যন্ত কি হয়েছে? এক্সটেন্ড করে কে? ট্রাকিয়া, ওকে। কি বলে এটাকে? এই পাইপটাকে কি বলা হয়? ট্রাকিয়া। শ্বাসনালীর যে মেন পাইপ তাকে বলা হয় ট্রাকিয়া। মানে আর ছবিতে এই জায়গাটা হচ্ছে ট্রাকিয়া, দেখতে পাচ্ছ? এই জায়গাটা হচ্ছে ট্রাকিয়া। তো ট্রাকিয়া হচ্ছে মেন পাইপ। কথা বলছে মিড থোরাক্স। এই যে দেখো, এটা আমাদের, এটা কি অংশটা কি বলে? আমাদের থোরাক্স বলা হয়। কি বলা হয়? থোরাক্স। থোরাক্সের কি মিড পর্যন্ত গেছে, ঠিক আছে, মিড থোরাক্স পর্যন্ত গিয়েছে, ঠিক আছে। তো চলা যাক কতদূর। উই ডিভাইস দ্য লেভেল অফ দ্য 5 thoracic vertebra ইনটু রাইট অ্যান্ড লেফট প্রাইমারি ব্রঙ্কি। তার মানে কি? 5 নম্বর ভার্টিব্রা আমাদের কি জানি? সার্ভাইকাল কটা আছে? 7টা। থোরাসিক কটা আছে? 12টা। 12টার মধ্যে প্রথম 1 2 3 4 5 এই কত করতে 12টা পর্যন্ত আছে। তো প্রথম 5টা পর্যন্ত যাবে, দেখি হবে বাম দিক আর ডান দিক ব্রঙ্কিতে ভাগ হয়ে যাবে। এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, বাম দিকে যাচ্ছে একটা, ডান দিকে যাচ্ছে, এটা কত নম্বর ভার্টিব্রা? পিছন দিকে ভার্টিব্রা সংখ্যা কত? 5 নম্বর ভার্টিব্রা, ঠিক আছে। পিছন দিকে হচ্ছে, এটা হচ্ছে 5 নম্বর ভার্টিব্রা, কি? থোরাসিক ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, ঠিক আছে। তো কত নম্বর ভার্টিব্রাতে ভাগ হয়? খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। 5 থোরাসিক ভার্টিব্রা, কি? একটা প্রাইমারি ব্রঙ্কি, একটা কি লেফট প্রাইমারি ব্রঙ্কি আর রাইট প্রাইমারি ব্রঙ্কি। ইচ ব্রঙ্কি, প্রত্যেকটা ব্রঙ্কি কি হয়? আন্ডারগোজ রিপিটেড ডিভিশন টু সেকেন্ডারি অ্যান্ড টারসারি ব্রঙ্কি। সেখান থেকে কি হবে? এবার দেখো, এখানে গেল কি? এটা কি লেফট? নিশ্চয়ই আমাদের এটা যে বডি হয়, আমি লোকের সাথে কথা বলছি সাপোজ, এটা কি রাইট পার্ট, এটা আর লেফট পার্ট। তাহলে এটা কি হবে? অ্যাকচুয়ালি লেফট প্রাইমারি ব্রঙ্কি, ওকে। লেফট প্রাইমারি ব্রঙ্কি, কোনটা? এই সাইডটা। এখান থেকে কি হবে আবার? সেকেন্ডারি। এটা প্রাইমারি ছিল, এটা সেকেন্ডারি হবে, সেকেন্ডারি থেকে আবার টারসারি হবে। এই দেখো, এটা সেকেন্ডারি, এখান থেকে আবার টারসারি। তো কটা ব্রঙ্কি হবে? প্রাইমারি, তারপর হবে সেকেন্ডারি, তারপর হবে টারসারি ব্রঙ্কি, ওকে। লাস্টে কি আসবে? ব্রঙ্কিওল। লাস্টে কি? ব্রঙ্কিওল এক্সটেন্ডিং আপ টু ভেরি থিন, থিন না থিক, থিন টার্মিনাল ব্রঙ্কিওলস। বুঝা গেল? তাহলে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যান্ড টারসারি ব্রঙ্কি, তারপরে কি লাস্টে? টার্মিনাল ব্রঙ্কিওলস, ঠিক আছে, খুব ইজি। তো আমরা একটা জিনিস দেখো, প্রথম হচ্ছে ট্রাকিয়া, 5 নম্বর ভার্টিব্রাতে কি হবে? লেফট অ্যান্ড রাইট প্রাইমারি ব্রঙ্কি, এখান থেকে আবার আসবে সেকেন্ডারি, এখান থেকে আবার আসবে টারসিয়ারি, টারসিয়ারি আসার পর কি আসবে? টার্মিনাল ব্রঙ্কিওল, ওকে, টার্মিনাল ব্রঙ্কিওল। দ্য ট্রাকিয়া, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারসারি ব্রঙ্কি আর ইনিশিয়াল ব্রঙ্কিওলস, খুবই ইম্পর্টেন্ট। এবার কি আসবে? ইনিশিয়াল ব্রঙ্কিওলস আর সাপোর্টেড
বাই ইনকমপ্লিট, নট কমপ্লিট, কি হবে এটা? ইনকমপ্লিট। সে কার্টিলেজিয়াস, বণিক এখানে কেউ নেই। রিং, এই যে দেখতে পাচ্ছ, এই যে রিং পিছন দিকে গিয়ে মিলিত হয় না, হাফ পর্যন্ত গিয়ে স্টপ হয়ে যায়, সেজন্য কি বলা হয়? ইনকমপ্লিট। তো এই যে ইনকমপ্লিট রিং বলা হয় এগুলোকে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কি আমরা এখানে কি কি আছে? একটা এই যে ট্রাকিয়া, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি, টারসারি, এখানে টার্মিনাল বলেনি। ইম্পর্টেন্ট দেখছো কোথায়? টার্মিনাল বলেনি, এখানে কি বলেছে? ইনিশিয়াল ব্রঙ্কিওল। তো এখানে অনেকগুলো ব্রঙ্কিওল থাকে। টারসারির পরে অ্যাকচুয়ালি কি থাকে? ইনিশিয়াল ব্রঙ্কিওল, তারপরে টার্মিনাল ব্রঙ্কিওল থাকে। তো ইনিশিয়াল ব্রঙ্কিওল পর্যন্তই এই রিংগুলো কি থাকে? এই ইনকমপ্লিট রিং, কার্টিলিয়াস রিংগুলো এক্সটেন্ড থাকে। তারপরে টার্মিনাল ব্রঙ্কিওলে কোনো রিং থাকে না। টার্মিনাল ব্রঙ্কিওল অ্যাকচুয়ালি কোথায় গিয়ে মিলিত হয়? অ্যালভিওলাতে গিয়ে মিলিত হয়, সেজন্য টার্মিনাল ব্রঙ্কিওলে কোনো রিং থাকে না। থাকে কোথায়? টার্মিনাল ব্রঙ্কিওল শুরুর আগে একটা কি থাকে? একটা ইনিশিয়াল ব্রঙ্কিওল থাকে। সেই ইনিশিয়াল ব্রঙ্কিওল পর্যন্তই এই ইনকমপ্লিট কার্টিলেজিয়াস রিংগুলো এক্সটেন্ড। বুঝে গেল ডিফারেন্টটা? চলো, ইস টার্মিনাল ব্রঙ্কিওলস গিভস রাইস এ নাম্বার অফ ভেরি থিন, অবশ্য সবই থিন, ঠিক অ্যাকচুয়ালি নেই। ইররেগুলার না রেগুলার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইররেগুলার, বারবার মনে রাখবে এখানে, এখনই তো আমার দাগ দিয়ে দাও বইয়ে। কি? ইররেগুলার ওয়াল ভাস্কুলার ব্যাগ লাইক স্ট্রাকচার কল অ্যালভিওলি। তো অ্যালভিওলিটা কেমন আমরা এখন দেখতে পেলাম, যে এই যে অ্যালভিওলিটা আমি বললাম এখনই, সেটা কি টার্মিনাল ব্রঙ্কিওল থেকে এক্সটেন্ড করে কোথাকে মিলিত হয়? অ্যালভিওলি। অ্যালভিওলি তিনটা ক্যারেক্টার দেওয়া আছে, কি? একটা নম্বর থিন, সেকেন্ডলি হচ্ছে ইররেগুলার ওয়াল, আর ভাস্কুলার ব্যাগ লাইক স্ট্রাকচার। তিনটেই পয়েন্ট আছে অ্যালভিওলিতে। ওকে, এই যে অ্যালভিওলি সবাই এই ছোট বড় করে দেখতে পাচ্ছ, সেটা কি? অ্যালভিওলি। তা নিশ্চয়ই আগেরটা কি? এটা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওল। ওকে, টার্মিনাল ব্রঙ্কিওল। এই তিনটা, 1 2 3, তিনটা কি আছে? বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টার আছে, একদম মুখস্থ ঠোঁটস্থ। The branching network of bronchiole alveoli comprise a lung. এগুলো সব মিলে কি তৈরি করে? একটা লাংয়ের স্ট্রাকচার তৈরি করে। তা উই হ্যাভ টু লাং। কটা লাং আছে? দুটো লাং আছে, আমরা সবাই জানি। একটা রাইট সাইড, একটা লেফট সাইড। তো দুটো লাং আছে, আমাদের কোনো অসুবিধা নেই। কভার বাই ডাবল লেয়ার, সিঙ্গেল ইয়ার ডাবল? অবভিয়াসলি ডাবল লেয়ার, মনে রাখবে সবসময়। ডাবল লেয়ার, নামটা কি? প্লিউরা। কি নাম? প্লিউরা। সবসময় এটা মনে রাখবে, নামটা কি? প্লিউরা। আমরা ছোটকালে প্লিউরা বারবার পড়ে এসেছি, কিন্তু কখনো কেউ জানে না, কেউ জানতেও পারে এটা কি? ডাবল লেয়ার। ঠিক আছে, এটা ডাবল লেয়ার। এটা কি থাকে? প্লিউরাল ফ্লুইড বিটুইন দেম, তাদের মধ্যে কি থাকে? প্লিউরাল ফ্লুইড থাকে। কি বললাম? একটা দুটো লেয়ারের মধ্যে কিছু লিকুইড থাকে, তাকে বলা হয় প্লিউরাল ফ্লুইড। ঠিক আছে, কাজ কি? নিশ্চয় কিছু তো কাজ থাকবে, অবশ্যই কাজ আছে। রিডিউস দ্য ফ্রিকশন, মানে এই যে লেয়ারটা আছে, এখানে তো লেয়ার দেখানো নেই, ঠিক আছে, অসুবিধা নেই। এই যে লেয়ার, এটাকে প্রিয় লেয়ার, এটা বাইরের আউটার, ভিতরটা ইনার। ভিতরে কি আছে? ফ্লুইড আছে। ফ্লুইডটা কি করবে? আমরা যে যখন আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই, এটা কি হয়? আপ অ্যান্ড ডাউন, মানে ফুলে একবার চুপসে যায়। সেখানে কি হয়? লেয়ারের মধ্যে কি হতে পারে? ঘর্ষণ হতে পারে। সেজন্য কি করে? এই যে ঘর্ষণটাকে রিডিউস করে। কি করে? ঘর্ষণ যাতে বেশি না হয়, সেটা কি হয়? রিডিউস করে। লাং সারফেস, ওকে, লাং সারফেস মানে কি? এই দুটো আবরণের মধ্যে যাতে ঘর্ষণটা রিডিউস হয়, ওই জন্য ওটাই হচ্ছে কি? প্রিয়ল ফ্লুইডের মেন কাজ। আউটার প্রিয়ল মেমব্রেন মানে আউটার, মানে বাইরের দিকটা কি করে? কন্ট্যাক্ট উইথ দ্য থোরাসিক লাইনিং। তো বাইরেটা কি? নিশ্চয়ই এটা থোরাসিক। যদি হয় আমরা জানি কোনটা থোরাসিক, আমরা জানি কোনটা থোরাসিক, অবশ্যই এটা থোরাসিক বলছে। তো বাইরের থোরাসিকের সাথে কি হয়? কানেক্ট করে কোনটা? অবভিয়াসলি বাইরের লেয়ারটা বাইরের থোরাসিকের সাথে কি হচ্ছে? কানেক্ট করছে। আর ভিতরটা কি করবে? ভিতরটা কোথায় কানেক্ট করবে সেটা তোমরা বলো। ইনার প্রিয়ল মেমব্রেন ইজ কন্ট্যাক্ট উইথ দ্য লাং সারফেস। বুঝা গেল? তো লাংয়ের ভিতরটা কি? ভিতরটা লাংয়ের সারফেসের উপরে টাচ করে আছে। আর বাইরের আবরণটা কি করছে? বাইরের যে থোরাসিক কেউ আছে, মানে আমাদের রিবস গুলো আছে বা হাড্ডি গুলো আছে বা বাইরের যা কিছু আছে, তাদের সাথে টাচ করে আছে কি? আউটার পিউরাল মেমব্রেন। বুঝে গেল? তো দুটো মেমব্রেন কি কার সাথে টাচ করে আছে, সেটা কিন্তু খুব মুখস্থ রাখা দরকার। লাং একটা সারফেস, আর ইনারটা কোথায়? ইনারটা কোথায়? ইনারটা হচ্ছে লাং সারফেস, আর আউটারটা হচ্ছে কি? থোরাসিক সারফেস। অবশ্যই থোরাসিক ক্যাভিটি থোরাসিক সারফেসে কাজ করবে। দ্য পার্ট অফ স্টার্টিং উইথ এক্সটার্নাল নস্ট্রিল আপ টু দ্য টার্মিনাল ব্রঙ্কিওল, একদম নাক থেকে শুরু করে ভিতরের কি? টার্মিনাল ব্রঙ্কিওল। টার্মিনাল ব্রঙ্কিওল কোথায় গিয়ে মিলিত হবে? অ্যালভিওলিতে গিয়ে মিলিত হবে। তো টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত কি অংশটি কি? কন্ডাক্টিং পার্ট বলে। কি বলা এটাকে?
একটা কন্ডাক্ট, কি কন্ডাক্ট করে এখানে, কন্ডাক্ট মানে কি, এটা কি রাস্তা তৈরি করছে। বাট ওয়ার দ্য অ্যালভিওলি ওয়েন্ট দেয়ার ড্রাগস ফর্ম কি রেসপিরেটরি টু এক্সচেঞ্জ পার্ট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। তো কি হচ্ছে, তো এই যে কন্ডাক্টিং পার্টটা কি করে, অ্যাকচুয়ালি গ্যাসের আদান প্রদানের জন্য মেন কন্ডাক্টিং পার্ট হচ্ছে কোথায়, বাইরের নাকে নস্ট্রিল থেকে শুরু করে ভিতরের একদম অ্যালভিওলি পর্যন্ত বা টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত। ঠিক আছে, চলো কন্ডাক্টিং পার্ট ট্রান্সপোর্ট দ্য অ্যাটমসফেরিক এয়ার টু দ্য অ্যালভিওলি। অবভিয়াসলি বাইরের যে অ্যাটমসফিয়ার এয়ারটা আছে সেটা কোথায় গিয়ে পৌঁছাবে, একদম একদম কোথায়, অ্যালভিওলিতে গিয়ে পৌঁছাবে। মনে রাখবে সবসময় অ্যালভিওলি খুব আমাদের ইম্পর্টেন্ট একটা জায়গা। অ্যালভিওলিতেই সব গ্যাস প্রথমে এসে লাস্ট ফুসফুসের কোথায় গিয়ে জমা হয়, একদম অ্যালভিওলিতে। ঠিক আছে, ক্লিয়ার্স ইট ফ্রম ফরেন পার্টিকেলস। তো শুধু কি মানে গ্যাসটাকে বাইরে থেকে একদম অ্যালভিওলিতে পৌঁছে দেওয়াটা কি মেন কাজ না, আরও যে এক্সট্রা কিছু ফরেন পার্টিকেল আছে, বাইরের যে ছোট ছোট দানা দানা পার্টিকেল আছে বা ধূলিকণাগুলো আছে, সেগুলো কি করবে, আটকে দেবে। সেই জিনিসগুলোকে আমরা অ্যালভিওলাই পর্যন্ত পৌঁছাতে দেবে না। এরকম কিছু সিস্টেম আছে ট্রাকিয়াতে, টার্মিনাল ব্রঙ্কিওলে, আমাদের নস্ট্রিল পাঠাতে দেবে, কিছু কিছু হেয়ার থাকে নাকের কাছে, সেখানে অনেক কিছু মানে বা বিভিন্ন ধূলিকণা কি হয়, হার্মফুল যেগুলো আমার বডির জন্য ক্ষতিকারক, সেগুলো ওখানে গিয়ে আটকে যায়। সে কি করছে, এটা বাইরের কিছু বাজে জিনিস থেকেও, ফরেন পার্টিকেল থেকে আমাদের কি করছে, বাঁচাচ্ছে। হিউমিডিটি থেকে, হিউমিডিফাইজ অ্যান্ড দ্য ব্রিং টু এয়ার দ্য বডি টেম্পারেচার। কি হয়, ভিতর থেকে বিভিন্ন হিট, নাকে দেখবে যখন আমরা নিঃশ্বাস ছাড়ি বা মুখ দিয়ে যখন নিঃশ্বাস ছাড়ি তখন দেখবে একটা গরম গরম ভাব আসে। তো ভিতর থেকে কি বডি টেম্পারেচারটাও কি করে, রেগুলেশন করতেও সাহায্য করে। ঠিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কিন্তু, একটাও কিন্তু বারবার বলছি, প্রত্যেকটা জিনিস কিন্তু বারবার বলছি ইম্পর্টেন্ট। এক্সচেঞ্জ পার্ট অফ দিস সাইড অ্যাকচুয়াল ডিফিউশন। এবার দেখো এক্সচেঞ্জ পার্ট অফ অ্যাট দিস সাইড অফ অ্যাকচুয়াল কি করে, ডিফিউশন। কি বললাম, ডিফিউশন করে। আমাদের বডিতে তাদের কি হয়, ডিফিউশনের মাধ্যমেই হয়। কিন্তু লোয়ার ইনভার্টিব্রেটের মধ্যে আমি যেটা পড়েছিলাম, সেখানে কিন্তু এক্সপ্রেসর কোনো অঙ্গ নাই, সে বডি সারফেসের উপর দিয়ে করে দিচ্ছিল। কিন্তু ফুসফুসের মধ্যে কি হচ্ছে, সেই ডিফিউশনটাই হচ্ছে আলটিমেটলি কিন্তু একটা স্ট্রাকচারের মাধ্যমে, কি ফুসফুস বা লাং। তো অ্যাকচুয়ালি কি হয়, ওখানে CO2 বলেছিলাম, O2টা ঢুকবে আর CO2টা কি করবে, বডির হার্মফুল CO2 কি করবে, বের করে দেবে। তো কার কার মধ্যে এক্সচেঞ্জ হয়, অ্যালভিওলি অ্যান্ড ব্লাড অ্যান্ড অ্যাটমসফেরিক এয়ার। তো একটা ব্লাড আছে, সে ব্লাড অ্যান্ড অ্যাটমসফেরিক এয়ারের মধ্যে এই O2 আর CO2 কি এক্সচেঞ্জটা ঘটছে। কি করে ঘটছে, জিনিসটা আরও পরবর্তীকালে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখা যাক কি বলছে আরও। তা লাংস আর সিচুয়েটেড, এবার কি এখানে কি লাংস কোথায় সিচুয়েট করেছে সেটা একবার জেনে নিই। লাংস আর সিচুয়েটেড ইন দ্য থোরাসিক চেম্বার। তো অবশ্যই আমাদের এই জায়গাটা কি বলা হয়, থোরাসিক চেম্বার বলা হয়। তো আমাদের বায়োলজিক্যাল টার্ম ওটা। তো থোরাসিক চেম্বারে কি আছে, আমাদের লাং আছে। এটি হুইচ ইজ অ্যানাটমিক্যালি, এটা কি অ্যানাটমিক্যাল, এয়ার টাইট চেম্বার। তো আমাদের অ্যানাটমিক্যালি গড বলো কি করে, এটা এয়ার টাইট চেম্বার। ঠিক আছে, এটা হচ্ছে এয়ার টাইট চেম্বার। থোরাসিক চেম্বার ইজ ফর্ম ডরসালি। এই চেম্বারটা কি হয়, কে কে সাপোর্টে আছে, ডরসালি মানে পিছন দিকে কি আছে, বাই দা ভার্টিব্রেট কলাম। ভার্টিব্রেট কলাম মানে কি, আমাদের ভার্টিব্রা বা মেরুদণ্ড। তো এই চেম্বারের অ্যাকচুয়ালি ফুসফুসের পিছন দিয়ে কি আছে, ভার্টিব্রেট কলাম বলতে থোরাসিক ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা। তো নিয়ে পিছন দিকে ভার্টিব্রেট কলাম। ভেন্ট্রালি কি স্টার্নাম আছে, আমরা জানি যে প্রথম বুকের দিকে সামনে কি আছে, স্টার্নাম আছে। এটা আমরা যখন লোকসের মুভমেন্ট পড়বে তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তো মুখোশটা এখন আপাতত রাখো। ল্যাটারালি মানে দুই সাইডে কি আছে, রিবস আছে। রিবসের পর অন দ্য লোয়ার সাইডে কি আছে, ডোম শেপের ডায়াফ্রাম। তো কি একটা যদি ফুসফুসকে আমি এভাবে যদি আঁকি, এটা যদি মাথা হয়, ঠিক আছে, সরি এটা আঁকাটা ঠিকঠাক হলো না। তো ধরো এটা নাক, এটা মুখ, এটা মাথা, ঠিক আছে। পিছন দিকে কি আছে, ভার্টিব্রা, ঠিক আছে। এদিকে কি আছে, স্টার্নাম ভেন্ট্রালি, তারপরে কি রিবস ল্যাটারালি, তলের দিকে কি আছে, ডোম শেপের ডায়াফ্রাম। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারলে, এটা হচ্ছে ডায়াফ্রাম, এটা হচ্ছে ভার্টিব্রা, এটা স্টার্নাম, আর এই সাইডে আর ওই সাইডে কি আছে, ল্যাটারালি রিবস আছে, কি আছে, রিবস। ওকে, চলো। The anatomical setup is lungs in the thorax. In such and any change of the volume of the thoracic cavity will be reflected in the lung pulmonary cavity. ঠিক আছে, এটা easily such as the arrangement of essential for breathing. Obviously we cannot directly alter the pulmonary volume. আমরা কখনো ডাইরেক্টলি কি করতে পারবো না,
এই পালমোনারি ভলিউমটাকে এক্সচেঞ্জ করতে বা চেঞ্জ করতে পারবো না। আমরা যেটুকু দরকার সেটুকু নিতেই হবে, আর যেটুকু ছাড়া দরকার সেটুকু ছাড়তে হবে। তার জন্য ওটা এই অ্যানাটমিক্যালি, এই যে অ্যানাটমিক্যালি ভাবে যেভাবে সেট আপ তৈরি করা হয়েছে, এই সেট আপের জন্য আমরা ফুসফুস কি হয়, আপ অ্যান্ড ডাউনে হয়। তো আপ অ্যান্ড ডাউনের ফলে কি ঘটনা ঘটে, স্টেপগুলো কি কি, ব্রিদিং অর পালমোনারি ভেন্টিলেশন বাই হুইচ অ্যাটমসফেরিক এয়ার ইজ ড্রন অ্যান্ড ইন। তো অ্যাটমসফিয়ার এয়ারে কি হবে, ড্রন ইন মানে ইনটেক হবে, অ্যান্ড CO2 রিচ অ্যালভিওলাই, এয়ার ইজ রিলিজ আউট। এবার কি ডিফিউশন অফ O2 CO2 অ্যাক্রস অ্যালভিওলার মেমব্রেন, বিএসসি একটা ডিফিউশনের জন্য মেমব্রেন লাগে, সেটা মেমব্রেনটা কি হিসাবে কাজ করছে, অ্যালভিওলার মেমব্রেন। ট্রান্সপোর্ট অফ গ্যাস বাই দ্য ব্লাড দিয়ে ট্রান্সপোর্ট অফ গ্যাস হবে। ডিফিউশন CO2 বিটুইন দ্য ব্লাড অ্যান্ড টিস্যু, মানে সেলে যেটা হচ্ছিল বলেছিলাম শুরুতেই, মাইটোকন্ড্রিয়া, এটা কি বলা হয়, রেসপিরেশন, ঠিক আছে। আর এই ডিফিউশনটা কি বলা হয়, ব্রিদিং। ইউটিলাইজেশন অফ O2, ওটা কি ইউটিলাইজ করবে বাই দ্য সেল। ক্যাটাবলিক রিয়াকশন মানে কি, গ্লুকোজ প্রোটিন লিপিড সব ভাঙবে, এটিপি ইউজ হবে। তারপরে কি হবে, রেজাল্ট রিলিজ CO2 হবে, সেই CO2টা কোথায় আসবে, ব্লাডের মাধ্যমে আবার অ্যালভিওলে আসবে, অ্যালভিওলে থেকে আবার বের করে দেবে। এটাকে বলা হয় সেলুলার রেসপিরেশন অ্যাজ ডিফারেন্ট চ্যাপ্টার। তাহলে আমরা শর্টকাটে এটা বুঝতে পারছি কি, বাইরে আমরা কি আছে, নস্ট্রিল ছিল, নস্ট্রিল থেকে কোথায় আসবে, নাকে, নাক থেকে কোথায়, ফ্যারিংস, ফ্যারিংস থেকে কোথায়, ল্যারিংস, ভায়া গ্লটিস, ওকে, গ্লটিসের মাধ্যমে। উপরে কে থাকবে, এপিগ্লটিস, যেটা কি করে প্রিভেন্ট করবে, মেন হচ্ছে এপিগ্লটিস। ল্যারিংসের পর কি আছে, ট্রাকিয়া, ট্রাকিয়া কি করবে, একটা লেভেলে গিয়ে দুভাগে ভাগ হবে, কি হিসাবে, একটা প্রাইমারি ব্রঙ্কি, তারপরে সেকেন্ডারি, তারপরে কি সেকেন্ডারি, তারপরে টার্সিয়ারি, তারপরে কি ইনিশিয়াল আছে এটা বলেনি, আলটিমেট কি টার্মিনাল ব্রঙ্কিওল, তারপরে কি অ্যালভিওলি। এই অ্যালভিওলি আর পাশে থাকবে ব্লাড, এদের মধ্যে কি হবে, গ্যাসের এক্সচেঞ্জ হবে, কিসের মাধ্যমে, ডিফিউশনের মাধ্যমে। প্রথমে O2 কোথায় ঢুকবে, ব্লাডে O2 ঢুকে যাবে, আবার ব্লাড থেকে আসা দিক থেকে কি CO2 কি করবে, আবার কোথায় ঢুকবে, অ্যালভিওলে ঢুকে যাবে। এইভাবে এক্সচেঞ্জটা হয়ে গেল, এটা কি বলা হয়, ব্রিদিং। এই ব্লাডের রক্তটা কোথায় যাবে, অ্যাকচুয়ালি সেলে যাবে, সেলে কি হবে, O2 ঢুকবে সেলে, এবং গ্লুকোজ প্রোটিন ফ্যাট এগুলোকে ক্যাটাবলিক রিয়াকশনে নিয়ে আসবে, এখান থেকে কি হবে, মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে এটিপি উৎপন্ন হবে, এখান থেকে আবার CO2 ইউজ করে রিলিজ হবে, সেই CO2টা এই প্রসেসে আবার ব্যাক করবে, এটা কি বলা হয়, রেসপিরেশন। এটা গল্প ছিল, ঠিক আছে। তার জন্য মেন এখানে কি করছে, লাংয়ের সম্বন্ধে আমরা অলরেডি কিছুটা জেনে গেলাম, ঠিক আছে। এবারে মেকানিজম, লাং কিভাবে কাজ করছে তার মেকানিজমটা কি সেটা আমরা জানি। ব্রিদিং ইনভলভস স্টেজ, কি আছে, দুটো স্টেজ আছে। স্টেজের নাম কি, একটা ইন্সপিরেশন, একটা এক্সপিরেশন। ইন্সপিরেশন মানে কি, অ্যাটমসফেরিক এয়ার ইজ ড্রন ইন, মানে বাইরের যখন এয়ার ভিতরে ঢুকবে তাকে বলা হয় ইন্সপিরেশন প্রসেস। এক্সপিরেশনটা কি, কি হবে, এক্সপিরেটরি, মানে কি অ্যালভিওলার স্যাক থেকে যখন রিলিজ আউট হবে, মানে কি অ্যাকচুয়ালি O2 ঢোকাটাকে বলা হয় ইন্সপিরেশন, CO2টাকে যখন বের করবো তখন কি বলা হয়, এক্সপিরেশন, ওকে। দ্য মুভমেন্ট অফ এয়ার into and out of the lung is carried out by creating a pressure gradient between the lung and atmosphere। এখান থেকে প্রচুর নিটের কোশ্চেন পড়ে, বারবার এখান থেকে কিছু না কিছু টেক্সট, তোমরা যখন কোনো রকম টেস্ট দেবে, মক টেস্ট দেবে, তখন দেখবে এখান থেকে প্রচুর কোশ্চেন পাবে। তো কি জায়গাটা খুব ধ্যান সে, ঠিক আছে। চলো, কি এই যে মুভমেন্ট অফ এয়ার, যে এই যে বাতাসটা আমরা যে ঢুকছে আর আউট হচ্ছে লাংয়ের মাধ্যমে, সেটা কি একটা প্রেসার গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করছে। নিশ্চয়ই আমরা কি জানি, নর্মালি হাই প্রেসার থেকে সবসময় কোথায় যাই, লো প্রেসারের দিকে যাই। তো নিশ্চয়ই যখন ইন হচ্ছে মানে বাতাস যখন বাইরে থেকে ভেতরে আসছে, তার মানে কি বাইরের প্রেসারটা কি হাই, আর ভেতরের প্রেসারটা কি আছে, লো প্রেসার গ্রেডিয়েন্ট আছে। সেজন্য দেখো এই লাইনটাই লেখা আছে অ্যাকচুয়ালি। তো এইটা কেন ঘটে, বাইরের অ্যাটমসফিয়ার, এক নম্বর ব্যাপারটা দেখো, কখনো ভুলভাল লিখবে না। এই বিটুইন দা কোথায়, কার বিটুইনের মধ্যে প্রেসার গ্রেডিয়েন্ট দেখতে হচ্ছে, লাং একটা অ্যাটমসফিয়ার। লাং বলতে কে, অ্যালভিওলি। প্রশ্ন যদি চেঞ্জ করে বলে লাংয়ের জায়গায় অ্যালভিওলি লিখে থাকে, তাও কিন্তু রাইট অ্যান্সার। তো লাং অ্যান্ড কে অ্যাটমসফিয়ারিক মধ্যে যে প্রেসারের যে চেঞ্জ তার উপর ডিপেন্ড করছে। তো ইনফ্লেশন কখন হয়, যখন প্রেসার উইথিন দ্য লাং বা ইন্ট্রাপালমোনারি প্রেসার। ইন্ট্রাপালমোনারি মানে কি, মানে কি লাংয়ের মধ্যে যে পালমোনারি প্রেসারটা আছে সেটা কি থাকবে, লেস থাকবে, ইম্পর্টেন্ট, নট মোর থাকবে। কারণ নিশ্চয়ই বুঝতেই পারছো, এখানে লেস না থাকলে তো ঢুকবে না। তো নিশ্চয়টা কি, নিশ্চয় এটা লেস থাকবে। তো বাইরে নিশ্চয় হাই প্রেসার, ভিতরে লো প্রেসার, তাই বাইরে থেকে ভিতর দিকে কি করবে, প্রেসার অটোমেটিক আমরা ইন্সপিরেশন করতে পারবো। তো লেস প্রেসার দেন অ্যাটমসফেরিক প্রেসার। এখন যে বললে এক্সপিরেশন কখন হয়, মানে ভিতর থেকে বাইরে কখন যাবে, তো তোমরাই বলো। নিশ্চয় বাইরে কি থাকবে, প্রেসার অবশ্যই
লো থাকবে আর ভিতরে প্রেশার হাই থাকবে। ঠিক আছে, মিললো কথাটা তোমাদের সাথে? তো দেখো এটা নেগেটিভ প্রেশার বলছে, যেটা লো প্রেশার নেগেটিভ প্রেশার বলছে। তো নেগেটিভ প্রেশার কোথায় থাকে অ্যাকচুয়ালি? লাংসে থাকে। কখন? ইন্সপিরেশনের সময়। ইন দ্য লাংস রেসপেক্ট টু দ্য অ্যাটমসফেরিক প্রেশার। ঠিক আছে, তাহলে কি ইন্সপিরেশনটা আমরা লিখছি, ইন্সপিরেশন কখন হবে? যখন লাংয়ে নেগেটিভ প্রেশার থাকবে। নেগেটিভ মানে কি? বাইরের উচ্চ প্রেশার থেকে ভিতরে কম প্রেশার থাকবে, তাকে বলা হয় নেগেটিভ প্রেশার। কার রেসপেক্টে? বাইরের রেসপেক্টে। ঠিক আছে, তো সিমিলারলি এক্সপ্রেশনটা তোমরাই বলো, টেক্স প্লেস তো ইন্ট্রা পালমোনারি প্রেশার কি হবে? নিশ্চয় হায়ার থাকবে। এটা যখন হায়ার, যখন উল্টোটা, যখন এক্সপ্রেশন হবে, এক্সপিরেশন যখন হবে তখন কি হবে? এই যে লাং সেখানে হায়ার থাকবে, মানে প্লাস পজিটিভ প্রেসার গ্রেডিয়েন্ট থাকবে। কোথা থেকে? বাইরের অ্যাটমসফিয়ার থেকে। ঠিক আছে, বাইরের অ্যাটমসফিয়ার থেকে, তবেই না হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বাতাস যাবে। ঠিক, তো হায়ার দ্যান অ্যাটমসফেরিক প্রেসার। দ্য ডায়াফ্রাম অ্যান্ড দ্য স্পেশালাইজড সেট অফ মাসেল, এর সাথে সাথে কি কাজ করে আর? ডায়াফ্রাম খুবই ইম্পর্টেন্ট। ডায়াফ্রাম অ্যান্ড স্পেশাল সেট অফ দ্য মাসেল, কিছু মাসেল আছে এক্সটার্নাল আর ইন্টারনাল ইন্টারকস্টাল বিটুইন দ্য রিবস। তা আমরা কি জানি? এটা একটু ডায়াগ্রামে জানা হোক। দেখবে আমরা যে বডি স্ট্রাকচার যখন দাঁড়াই, সামনে কি থাকে? স্টার্নাম একটা শক্ত হাড্ডি থাকে। এখান থেকে কি হয়? এদিকে 12 জোড়া করে কি থাকে? রিবস থাকে। এগুলো কি বলা হয়? রিবস। এর ভিতরে, এর তলাতে কি থাকে অ্যাকচুয়ালি? লাং থাকে। এইভাবে লাং থাকে। ঠিক আছে, এভাবে লাং থাকে। এটা ট্রাকিয়া এভাবে চলে যাচ্ছে। ঠিক আছে, এগুলোকে কি বলা হয়? রিবস বলা হয়। কি বলা হয়? রিবস বলা হয়। ঠিক আছে, তো ব্যাপারটা কি? এর যে ইন্টারনাল এক্সটার্নাল ইন্টারকস্টাল মানে কি? এই যে দুটো রিবসের মিডিলে কি থাকে? একটা ভিতরের দিকে থাকে ইন্টারনাল ইন্টারকস্টাল। ইন্টারকস্টাল মানে কি? দুটো কস্টাল রিবসের মিডিলটাকে বলা হয় ভিতরের দিকে থাকে ইন্টারনাল, আর বাইরের দিকে যেটা থাকে সেটা কি? এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল। মানে দুটো রিবসের মিডিলে যে মাসেল থাকে থেকে বলা হয় কস্টাল মাসেল। ঠিক আছে, সেটা ইন্টারনাল হতে পারে, একটা এক্সটার্নাল হতে পারে। তো সেগুলো কি করছে? এই মাসেলগুলো এই মানে রেস্ট ব্রিদিংয়ে সাহায্য করছে। কীভাবে সাহায্য করছে এটা এখন দেখতে হবে। হেল্পস জেনারেশন দ্য সার্চ গ্র্যাডিয়েন্ট, এই যে গ্র্যাডিয়েন্ট তৈরি হচ্ছে ভিতরে, কখনো নেগেটিভ কখনো পজিটিভ, সে নেগেটিভ পজিটিভের পিছনে দায়ী কিন্তু এরাও। একটা কি? ইন্টারনাল ইন্টারকস্টাল, একটা এক্সটার্নাল ইন্টারকস্টাল। প্লাস তলায় আছে ডোম শেপের কি আছে? তলায় আছে ডায়াফ্রাম। আমরা একটু আগে পড়েছিলাম অ্যানাটমিক পজিশনে ডায়াফ্রাম আছে। ঠিক আছে, ইন্সপিরেশন ইজ ইনিশিয়েটেড বাই দ্য কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম। হেভি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ডায়াফ্রাম যখন ইন্সপিরেশন শুরু হচ্ছে, মানে আমরা এখন কি বলছি? ইন্সপিরেশনের ক্ষেত্রে কথা বলছি। ইন্সপিরেশন কি স্টার্টিং কখন হবে? যখন ডায়াফ্রাম কি করবে? কন্ট্রাক্ট করবে। কি বললাম? ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করবে তখন কি হবে? ইন্সপিরেশন শুরু হবে। আর এদিকে কি হবে? হুইচ ইনক্রিজেস দ্য ভলিউম অফ থোরাসিক চেম্বার। তা আমরা ইন্সপিরেশনে কি জানতাম? ইন্সপিরেশন কি জানতাম? যে ইন্টার প্রেসার গ্রেডিয়েন্টটা কি থাকবে? সবসময় লো থাকবে। প্রেসারের ফুসফুসের মধ্যে এটা কি হবে? এটা নেগেটিভ থাকবে, নেগেটিভ। যখন আমাদের ডায়াফ্রাম কন্ট্রাক্ট হবে তখন কি হবে? ভিতরের যে থোরাসিক চেম্বার সেটা কি করবে? ইনক্রিজ হবে। কি করে ইনক্রিজ হবে? নিশ্চয়ই দেখবে ইন্সপিরেশন নিঃশ্বাস নিলে বুঝতে পারবে যে আমাদের চেম্বারটা আস্তে আস্তে বড় হচ্ছে। সামনের দিকে বড় হবে, পিছন দিকে বড় হবে, তারপর বাম দিকে বড় হবে, ডান দিকেও বড় হবে, মানে চারদিকে কি হবে? বড় হবে। তো ব্যাপারটা কেমন? ডায়াফ্রাম যখন প্রথমে থাকে এরকম, প্রথমে থাকে এই কন্ডিশন, 1 নম্বর কন্ডিশন। যখন কন্ট্রাক্ট করবে কি হবে? স্ট্রেট লাইনের মতন হয়ে যায়, এটাকে হয় কন্ট্রাক্ট বলা হয়। কখনো ভাববে না যে এটাকে কন্ট্রাক্ট বলা হয় না। কন্ট্রাক্ট করতে গেলে ওয়ান টাইপ অফ ফ্ল্যাট সিস্টেম চলে আসবে। ঠিক আছে, তো কি হবে? যদি ডায়াফ্রাম ইনক্রিজ করে বা কন্ট্রাক্ট করে, সে ইনক্রিজ করবে কি? ভলিউম, মানে কি? থোরাসিক চেম্বারটা চারদিক থেকে কি হবে? বড় হবে। তো ওয়ান টাইপ অফ ভলিউমটা বড় হবে। কোন দিকে? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস। মানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কোনটা বলা হয়? একটা যদি মানে আমরা এই সাইড থেকে, একটা সাইড থেকে আমরা এটাকে যদি লাং আঁকি, তা কি এটা ভেন্ট্রাল সাইড বলছি, এটা ডরসাল, এটা অ্যান্টেরিয়র সাইড, এটা পোস্টেরিয়র সাইড। তো অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র সাইডে কি হয়? বড় হয়। তা কন্ট্রাকশন এক্সটার্নাল কি, নট ইন্টারনাল। আপাতত জেনে রাখো, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল লিফটস আপ দ্য রিবস। রিবসগুলো কি করে?
উপর দিকে ঠেলে দেয়, কোথায়, আপের দিকে ঠেলে দেয়, কি হয়, দ্য sternum causing the increase of volume of the thoracic chamber dorsal ventral axis, dorsal ventral axis বা এদিকে আর এদিকে বড় করে কে, এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, আর উপর নিচের দিকে বড় করে কে, ডায়াফ্রামের কন্ট্রাকশন, যে কারণে কি হয়, লাং যদি প্রথমে এই কন্ডিশনে থাকে তো আস্তে আস্তে কি হয়, এই কন্ডিশনে চলে যায়, একটা উপর দিকে বাড়বে, এই বরাবর, এই অ্যাক্সিস বরাবরও বাড়বে, ঠিক আছে। তো এটাকে বলা অ্যান্টেরিয়র, এটাকে বলা পোস্টেরিয়র, এটাকে বলা ভেন্ট্রাল, এটাকে ডরসাল, ঠিক আছে। তো জানা গেল কে কোন দিকে বড় করে, সেটা খুবই ইম্পর্টেন্ট, কখনো স্কিপ করবে না, ঠিক আছে। এই যে দেখো, এই চিত্র দেখলে তোমরা জিনিসটা আরো ক্লিয়ার করতে পারবে, কি আছে এখানে, এখানে একটা কি লাং আছে, এটা কি হচ্ছে লাং। এই দেখো ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করে তখন দিচ্ছিল কিন্তু কোন দিকে দাও, নিচের দিকে, তো কি হয়, এই বরাবর চলে আসে, ডায়াফ্রামটা কি হয় অ্যাকচুয়ালি এরকম ফ্ল্যাট হয়ে যায়, ফ্ল্যাট হলে কি হয়, এটা কি করবে, উপর দিকে আর নিচের দিকে বড় করবে, ঠিক আছে। আর যখন রিবসের যে ইন্টারকস্টাল মাসেল আছে, এই যে মাসেলটা, এই যে মাসেল, ঠিক আছে, একটা ইন্টারনাল ইন্টারকস্টাল এক্সটার্নাল, তো এক্সটার্নাল যখন করবে তখন কোন দিকে, এই সাইড বরাবর ইনক্রিজ করবে কি ভলিউম, একটা কি পুরো চেম্বারটা বড় হবে, চেম্বারটা বড় হওয়ার জন্যই প্রেসার কি হয়, গ্রেডিয়েন্টটা কি হয়, নেগেটিভে যায়, নেগেটিভে যাওয়ার জন্য বাইরে থেকে কি আসবে, নিঃশ্বাসটা ভিতর দিকে ঢুকতে সাহায্য করে, বুঝতে পারলে। চলো, the overall increase the thoracic chamber cause a similar increase in of pulmonary volume, ঠিক আছে, ওভারঅল ভাবে কি হয়, পালমোনারি ভলিউমটা বেড়ে যায়, the increases the pulmonary volume decrease the intra pulmonary pressure to the less than atmospheric pressure, তো কি হয়, ওভারঅল অ্যাটমসফেরিক প্রেসারতে কি হয়, ইন্ট্রা পালমোনারি প্রেসারটা কমে যায়, ঠিক আছে। তো বেড়ে গেল কোনটা, অ্যাটমসফেরিক, তো হায়ার থেকে লোয়ারের দিকে যায়, মানে কি, এবার দেখো কি আছে, which forces the air from outside to move into the lung, তো বাইরে থেকে কি আসবে, মুভ ইনটু হবে, ইন করবে, ঠিক আছে, ইনটু দ্য লাংয়ে, বুঝা গেল কেন ইন্সপিরেশনটা হচ্ছে, ওকে। তো ইন্সপিরেশন আর রিল্যাক্সেশন মানে কি, আগের কন্ডিশনে চলে আসা, মানে কি, এতক্ষণ যে চেম্বারটা বড় হয়ে গেছিল, এবার চেম্বারটা কি আসবে, নিজের আগের কন্ডিশনে আসবে, মানে রিল্যাক্স হবে, রিল্যাক্স হলে কি ছোট হবে, কখন হয় ছোট হয়, যখন আমরা এক্সপিরেশন করি, তো কি হচ্ছে, রিল্যাক্সেশন অফ দ্য ডায়াফ্রাম, মানে ডায়াফ্রামটা কি হবে, রিল্যাক্স করে, এতক্ষণ কন্ট্রাক্ট করেছিল, কন্ট্রাক্ট করে কি ফ্ল্যাট হয়ে যাচ্ছিল, রিল্যাক্স করলে কি হবে, এই দেখতে রিল্যাক্স, মানে নিজের কন্ডিশন চলে যাওয়া কি বলা হয়, রিল্যাক্স যখন হবে, মানে উল্টো ঘটনা ঘটবে, ইন্সপিরেশনের যে ঘটনা ঘটেছে তার যখন উল্টো ঘটনা ঘটবে, তেমন কি রিল্যাক্সেশন অফ ডায়াফ্রাম। আর এখানে কি দেখো, ইন্টার কস্টাল মাসেল কি আছে, একটা ছিল এক্সটার্নাল, একটা ইন্টারনাল, মানে কি দুটোই রিটার্নস দ্য ডায়াফ্রাম অ্যান্ড স্টার্নাম টু দেয়ার নর্মাল পজিশন, মানে আগের পজিশন যখন আসবে তখন কি হবে, অটোমেটিক ভলিউমটা কি হবে, আগের থেকে ছোট হয়ে যাবে, ছোট হয়ে গেলেই ভিতরের প্রেসারটা হাই দেখাবে, হাই দেখালেই কি হবে, ভিতর থেকে প্রেসার যখন হাই হয়ে যায় তখন বাইরের প্রেসারটা অটোমেটিক লো হয়ে যায় রেসপেক্টে, যে রেসপেক্টেড লো হয়ে যাবে বাইরের প্রেসারটা, তখন ভিতর থেকে বাইরের দিকে কি হবে, এয়ার মুভ আউট হবে, এটা কি বলা হয়, এক্সপিরেশন প্রসেস। তো রিডিউস দ্য পালমোনারি ভলিউম অ্যান্ড দেয়ার বাই দ্য পালমোনারি ভলিউম, ঠিক আছে, রিডিউস করছে পালমোনারি ভলিউমটা, দিস লিডস টু ইনক্রিজ দ্য ইন্ট্রা পালমোনারি প্রেসার, যে ভিতরে পালমোনারি প্রেসারটা বেড়ে যাবে স্লাইটলি অ্যাভাব দ্য কত, অ্যাটমসফিয়ার থেকে একটু বেশি হয়ে যায়, তেমনি কজিং দ্য এক্সপালশন অফ দ্য এয়ার ফ্রম দ্য লাংস, এক্সপালশন মানে কি, বাইরের দিকে এক্সপোজ করে দেয়, কি বলে এটাকে, এক্সপিরেশন, খুব ইজি। We have the ability to increase the strength of inspiration and expiration with the help of the additional muscle of the abdomen, খুব লাইনটা ইম্পর্টেন্ট, দেখো কি বলেছে ব্যাপারটা, we have the ability to increase the strength of the expiration and inspiration, কি করতে, ইনক্রিজ দ্য অ্যাবিলিটি, স্ট্রেংথের অ্যাবিলিটি, আমরা কোনো কারণে যদি ধরি নিঃশ্বাসটা বেশি নেব, নর্মালি কথা বলছি, মিনিটে 72 বার নিচ্ছি, ঠিক আছে, বা 16 বা 17 বার যা নিচ্ছি না কেন, একটা নর্মাল একটা রেঞ্জে নিচ্ছি, আমি চেষ্টা করছি কি আমি ব্রিদিং আরো বেশি নেব, তখন কি হবে, এক্সট্রা অ্যাবিলিটি যখন আমরা বাড়াবো, ইনক্রিজ করবো, তখন কি হবে, হেল্প করবে কে, অ্যাডিশনাল মাসেল, এই যে লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের নিটে ইনডাইরেক্টলি ভাবে পড়ে, কেমন, এই যে অ্যাডিশনাল মাসেলটা কি ইউজ করতে পারে, হ্যাঁ, তখন হবে ট্রু ফলসে পড়তেই পারে।
তো অ্যাডিশনাল মাসেল আমার অ্যাবডোমেন না, কোথাকার এটা থোরাসিকের নয়, কোথাকার অ্যাবডোমেনের থোরাসিক ডিফারেন্সটা কোথায়? আমরা যখন উপরটাই দেখো একটা যে মানুষ আঁকি, এটা কি বলা হয়? থোরাসিক বা বুকের পেটের যে অংশটা কি বলা হয়? অ্যাবডোমেন। আমরা যদি কোনো কারণে এক্সপ্রেশন আর ইন্সপিরেশন স্ট্রেংথটা বাড়াই, তাহলে কে কাজ করবে? অ্যাবডোমেনের কিছু মাসেল, অ্যাডিশনাল মাসেল এটার জন্য হেল্প করতে পারে, এটাই বলেছে, ঠিক আছে। অন অ্যান অ্যাভারেজ হেলথ হিউম্যান কতবার ব্রিথ করতে পারে? 12 থেকে 16 টাইম 1 মিনিটে। আপনার নিঃশ্বাস নেওয়া নিঃশ্বাস ছাড়া, ঠিক আছে, একটা হলো, ঠিক আছে। এইভাবে 12 বার করতে পারে আমরা 1 মিনিটে, ঠিক আছে, 12 থেকে 16 টাইমস পার মিনিট। The volume of air involved in breathing movement can be estimated by using কি স্পাইরোমিটার, ঠিক আছে। তো আমরা এই যে ভলিউম অফ দ্য এয়ার আমরা ব্রিদিং এর যে কিসের মাধ্যমে মাপতে পারি বা জানতে পারি, সেটা কি স্পাইরোমিটার, ঠিক আছে, হুইচ হেল্পস এ ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অফ পালমোনারি ফাংশন। ডাক্তারদের কাছে এটা পাওয়া যায়, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, এটা কি স্পাইরোমিটার, ঠিক আছে। চলো আমরা জানবো কি রেসপিরেটরি ভলিউমস অ্যান্ড দেয়ার ক্যাপাসিটি। হোয়াট ইজ রেসপিরেটরি ভলিউম অ্যান্ড হোয়াট ইজ রেসপিরেটরি ক্যাপাসিটিস, ঠিক আছে। নর্মালি কি আছে এখানে? টাইডাল একটা আছে, এটা টাইডাল ভলিউম, একটা আছে ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, একটা আছে কি রেসিডুয়াল ভলিউম। তো কি আমরা কি এতক্ষণ ধরে তুমি যা নিচ্ছ সেটা হচ্ছে টাইডাল ভলিউম। টাইডাল মানে কি নর্মাল আমরা নিঃশ্বাস কতটা নিচ্ছি আর কতটা ছাড়ছি, এটা কি বলা হয়? টাইডাল ভলিউম। কত? প্রায় 500 ml। তো 500 ml যদি আমি একবারে ছাড়ি তো কতবার হয়? মিনিটে 12 থেকে 16 বার আমরা নিই। তাহলে কি 500 দিয়ে গুণ করলে কত হবে? প্রায় 6000 থেকে 8000 ml পার মিনিট। তো হোয়াট ইজ টাইডাল ভলিউম? নর্মাল ভলিউম, যে পরিমাণ ভলিউম আমরা নর্মালি ইন্সপায়ার করি আর এক্সপায়ার করি, নর্মালি কোনো কিছু ফোর্স ছাড়াই। কিন্তু আমরা কি করতে পারি? 500 ছাড়াও আমি ছাড়লাম, এই মুহূর্তে আমি ছাড়লাম, আমি কি নিঃশ্বাস ছাড়লাম বা নিঃশ্বাস নিলাম, যাই হোক না কেন, আমি কি করতে পারি? আরও এক্সট্রা নিতে পারি। 500 থেকে আমি চাইলে আরও আমি নিঃশ্বাস দিয়ে না আরও নিতে পারি। যেমন কি ধরো তোমরা জলে ডুব দিচ্ছ, সে সময় কি হবে? জলে ডুব দেওয়ার টাইমে তুমি নর্মালি 500 নিচ্ছিলে, 500 ছাড়ছিলে, তোর কি করলে? জলে ডুব দেওয়ার জন্য কিছু পরিমাণ জলে থাকার জন্য তুমি এক্সট্রা ফোর্স দিয়ে, বিনা ফোর্সে হবে না, ওই জায়গাটা কি ফোর্স লাগে, ফোর্সফুলি আমরা কিছু পরিমাণ কি করলাম? নিঃশ্বাস নিলাম। ওই যে এক্সট্রা তুমি নিলে, এই যে এক্সট্রা অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার পার্সন ক্যান ইন্সপায়ার মানে কি নিতে পারা, সেটা কি বলা হয়? ফোর্সফুলি যেটা হবে, কি নর্মালি হবে না। নর্মালি কি হবে? সবসময় টাইডাল হচ্ছে আমরা, কোনো ব্যাপার না, কিছু নেই, তোমার সাথে কথা বলছি, আমি পড়াচ্ছি, তোমরা শুনছো, কি টাইডাল ভলিউম 500 নিচ্ছ, 500 ছাড়ছো। যেই যখন কোনো অ্যাডিশনাল ব্যাপার থাকবে, কোনো একটা শক্তি দিয়ে যখন কিছু পরিমাণ তুমি এক্সট্রা নেবে, তখন কি হয়? সেটা কি বলা হয়? ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। রিজার্ভ করছো ওটাকে, কিছুটা জলে থাকার জন্য যে রিজার্ভ করছো, সেজন্য কি নিঃশ্বাস নিয়ে যেটা রিজার্ভ করছো, সেটা কি বলা হয়? ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। প্রায় অ্যাভারেজ কত? 2500 থেকে 3000 ml। খুবই ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে। একটা কি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। সিমিলারলি যেন আমি ফোর্সফুলি কিছুটা যখন শক্তি দিয়ে নিঃশ্বাস নিতেও পারি, আবার আবার 500 কি আমার 500 নিতে পারি, 500 ছাড়ছি সবসময়, এটা আমরা কি এক্সট্রা আবার ছাড়তেও পারি, সেই জন্য কি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। বোঝা গেল দুটো ডিফারেন্সটা কি? তো এই অ্যাডিশনাল, এটাও একটা কি অ্যাডিশনাল ভলিউম, নিশ্চয়ই 500 থেকেও কি এক্সট্রা। তো কি এ পার্সন ক্যান এক্সপায়ার মানে কি ছাড়তে পারা, যেটা আমরা 500 থেকে আরো বেশি ছাড়তে পারি, কোন তো 1000 থেকে প্রায় 1100 ml, যেটা কি ফোর্সফুলি। ওকে, ফোর্সফুলি। তো আমরা নর্মাল একটা চিত্র যদি আঁকি এই ব্যাপারটা নিয়ে, তো কেমন আসবে? তো আমরা কি এটা নর্মালি নিচ্ছিলাম, আমরা কি হলাম এটা কি উপরটা কি হচ্ছে ইন্সপায়ার, নিচেরটা কি এক্সপায়ার রেট। তো উপরের নিচে 500, এটা কত? 500 ml। সব নিচ্ছি আর ছাড়ছি, কোনো কারণে আমি এক্সট্রা নিলাম, ঠিক আছে, কি করলাম আমরা? এক্সট্রা নিলাম, সেটা কি IRB। কটুকু? এখান থেকে এটুকু, ওকে, IRB। সাপোজ আবার এখানে এলাম, আবার নর্মালি নিতে গিয়ে আবার এক্সট্রা যে আমরা ছাড়লাম, তখন এটুকু কি হবে? ERB। ওকে, এবার IRB আর ERB এটা কি টিভি, তো টিভি, IRB, ERB, আমরা যে এক্সট্রা আরও ছাড়তে পারি, 500 নেওয়া দেওয়ার থেকেও আমরা যে এক্সট্রা নিতে পারি, সেটা কি বলবো? IRB। এক্সট্রা যে ছাড়তে পারি সেটা হচ্ছে ERB।
আর একটা আছে কি, সেটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। হোয়াট ইজ রেসিডুয়াল ভলিউম? তো এটা এখানে হবে না, টাচটা করবে এখান দিয়ে। কেমন রেসিডুয়াল ভলিউম কি বলছে? ভলিউম অফ এয়ার রিমেনিং দ্য লাংস আফটার এ ফোর্সফুলি এক্সপিরেশন। হোয়াট ইজ ফোর্সফুলি? এই যে ফোর্সফুলি এক্সপিরেশন, অবশ্যই এটা কি বডিতে ফোর্স দিয়ে কি করেছি, ইআরভিটা এক্সপায়ার করেছি। এই ভলিউমটুকু প্রায় কত আমরা জানি ভলিউম কি হিসাবে। তারপরেও লাঙে যে পরিমাণ আমরা বায়ু থেকে যায় কোথায়, অ্যালভিওলাতে, সেটা কি বলা হয়, রেসিডুয়াল ভলিউম। কারণ লাংটা যদি কোনো কারণে সমস্ত এয়ার বের করে দেয় তাহলে কি হবে, চুপসে যাবে, চুপসে গেলে নিঃশ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটবে। সেই জন্য কি লাঙে সবসময় কি কিছু পরিমাণ এয়ার থাকেই থাকে, সেটা কি বলা হয়, রেসিডুয়াল ভলিউম। এখানে আমরা কটা পেলাম, তিনটে, আইআরভি, টিভি, ইআরভি আর আরভি। তো আমরা কি, তো অ্যাকচুয়ালি নর্মাল ভলিউমের পরে কি এতটা পরিমাণ কি লাঙে সবসময় থাকে। ওকে, এতটা পরিমাণ মানে কি এই লেভেল থেকে শুরু করে এই লেভেল পর্যন্ত বায়ু সবসময় বডিতে কি থাকে, থাকে। তো আমরা এক্সট্রা চাইলে এই পরিমাণ বায়ু কি করতে পারি, এক্সপায়ার করতে পারি বা ফোর্সফুলি এক্সপায়ার করতে পারি, বা ইআরভিকে কি করতে পারি, কন্ট্রোল করতে পারি আমাদের মাধ্যমে। কিন্তু আরবি কখনো আমাদের কন্ট্রোলের মধ্যে নেই, এটা সবসময় লাগে থাকে। যতই চেষ্টা করি, যতই ফোর্সফুলি আমি সমস্ত বায়ু বের করার চেষ্টা করি না কেন, আরবি কখনো পারবো না, আরবি থাকবেই থাকবে। ঠিক আছে, তার আরবি ইজ কন্ট্রোল, ইআরবি সরি আরবি ইজ নট এ কন্ট্রোল, বাট ইআরবি ইজ কন্ট্রোল ফোর্সফুলি। ঠিক আছে, এবার এগুলো নিয়ে আমার কি আসবে, ক্যাপাসিটিতে আসবো, প্রত্যেকটার ক্যাপাসিটি। তো আমরা সেই পিকচারটা আবার আঁকি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো কি হলো, নর্মাল নিচ্ছিলাম 500 নেওয়া, 500 ছাড়া, এক্সট্রা নেওয়া, তারপরে কি এক্সট্রারও ছেড়েও দিলাম, তারপরে কি আবার নর্মাল নিলাম, আর লাস্টে কি রেসিডুয়াল ভলিউম, যেটা আমাদের কন্ট্রোলের বাইরে। এবার দেখো আইসি, এবার কি আসবে, এগুলো কি ক্যাপাসিটিতে আসবো, কি আসবো, ক্যাপাসিটি। এতক্ষণ তো ভলিউম, কোনটা কি ভলিউম সেটা আমরা জানলাম। এবার আসবো আমরা ক্যাপাসিটি। ক্যাপাসিটি কি, ইন্সপায়ার্ড ক্যাপাসিটি মানে কি বলো, যতটা পরিমাণ আমরা ম্যাক্সিমাম নিতে পারি। তো 500 নিতে পারি তো বটেই, টিভি 500 তো নিতেই পারি, তাছাড়াও এক্সট্রা আরও নিতে পারি, সেটা কি আইআরভি বলেছিলাম, এটা কি আইআরভি। তো অ্যাকচুয়ালি আইসি মানে কোনটা হবে, এই হ্যাঁ, তাহলে এখান থেকে এতটা পুরোটা কি হবে, আইসি। কি হবে এটা, আইসি। খুবই সিম্পল, কারণ কি আমরা টিভিও নিতে পারবো 500 ml প্লাস আইআরভি। কত ml আইআরভি দেখে নাও, কত 2500 থেকে 3000, মানে দুটো যোগ করলে কি হবে, টোটাল ইন্সপিরেটরি ক্যাপাসিটি পেয়ে যাবো আমরা। কি টোটাল ইন্সপিরেটরি ক্যাপাসিটি মানে আমরা কতটা আমরা নিতে পারি, 500 প্লাস এক্সট্রা দুটোকে যোগ করলে এই যে আমার হচ্ছে কি ইন্সপায়ার ক্যাপাসিটি, মানে আমাদের কন্ট্রোলে একটা মানুষ কতটা নিতে পারে। ঠিক আছে, সিমিলারলি কি আসবে, এক্সপায়ার ক্যাপাসিটি মানে কি এই 500 তো আমরা ছাড়তে পারি, প্লাস আরও এক্সট্রা এটা আমি ছাড়তে পারি। তো কি ইআরভি প্লাস টিভি। তো কি হবে, আইসি সমান কি ছিল, টিভি প্লাস আইআরভি, আর ইসি সমান কি হবে, প্লাস টিভি যোগ করে দিই তাহলে কি পাবো, এক্সপিরেটরি ক্যাপাসিটি। ভলিউমগুলো যোগ করে আমরা কি পাচ্ছি, ক্যাপাসিটি পাচ্ছি। বোঝা গেল। আর কি হচ্ছে, এই দুটো আমরা জেনে গেলাম। ফাংশনাল লাং ক্যাপাসিটি, হোয়াট ইজ ফাংশনাল লাং ক্যাপাসিটি? ফাংশনাল ক্যাপাসিটি মানে কি, সরি ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। হোয়াট ইজ ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি? রেসিডুয়াল মানে কি, যে পরিমাণ নর্মালি কি থাকে, রেসিডুয়াল আকারে থাকে। আমরা তো একটু আগে কি বললাম, এখানে আমাদের কন্ট্রোলের মধ্যে ইআরভি আর কন্ট্রোলের বাইরে হচ্ছে আইভি। ঠিক আছে, এটা কন্ট্রোলের বাইরে। যত চেষ্টা করি না কেন আমরা আরভি কখনো বায়ুটা লাং থেকে বের করতেই পারবো না। তাহলে কি আমরা যে নর্মালি ফোর্স না দিই তাহলে কত পরিমাণ লাং সবসময় নিজের বডি রাখতে পারে, কতটা, এই পরিমাণ বল দেখলে, এই পরিমাণ। ইআরভি আর আরভি, আমরা যদি ইআরভিকে যদি না ভাবি তাহলে নর্মাল এক্সপ্রেশন করছি, কথা বলছি, তোমরা শুনছো, তাহলে কি ইআরভি তোমরা বডিতে আছে, এই ভলিউমটাও আছে, প্লাস আরভি ভলিউমটাও আছে। তাহলে কি হলো, অ্যাকচুয়ালি ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তার কি হবে, অ্যাকচুয়ালি এইখান থেকে শুরু করব আমরা কোথায়, প্লাস রেসিডুয়াল ভলিউম, মানে রেসিডুয়াল ভলিউম প্লাস ইআরভি, দুটোকে মিলে কি বলছি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। ওকে, বুঝতে কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে কি
টোটাল লাং ক্যাপাসিটি। হোয়াট ইজ টোটাল লাং ক্যাপাসিটি? টোটাল লাং ক্যাপাসিটি মানে এটাই যে টোটাল লাংয়ের কি ক্যাপাসিটি আছে। তো লাংয়ের কি ক্যাপাসিটি আছে? লাং তো এখান থেকে পুরোটা ক্যাপাসিটি ওর, তো সব করার যোগফলই কি টোটাল লাং ক্যাপাসিটি। তো টোটাল লাং ক্যাপাসিটি। আর একটা আছে কি ভাইটাল ক্যাপাসিটি, বলতে ভুলে গেছিস কাম। ভাইটাল ক্যাপাসিটি মানে কি? ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে এটাই যে একটা মানুষ মানে আমি, তুমি, তোমরা সবাই কোন কোন জিনিসটা আমাদের কন্ট্রোলে আছে। নিশ্চয়ই আরভি ছাড়া আমাদের সবই কন্ট্রোলে আছে। টাইরেল নিতে পারি, আমার এক্সট্রা আইআরভি নিতে পারি, এক্সট্রা ইআরভিও নিতে পারি। তাহলে কি এখান থেকে এই পর্যন্ত, মানে আমি এটা যদি কালারটা চেঞ্জ করে দিই, তো কালারটা যদি আমি চেঞ্জ করে দিই, সাপোজ আমি কি কালার নিব, নিলাম আমি রেড প্রায়। তো কি এটা টাইটেলটা আমার নিচ্ছি সবসময়, প্লাস ইআরভি। এটা কি একটা মানুষ তার কন্ট্রোলে আছে। তার ভাইটাল ক্যাপাসিটি ইজ কি টিভিও নর্মালে, এক্সট্রা আমি আরভি নিতে পারি, আবার এক্সট্রা ইআরভিও ছাড়তে পারি। তো এটা কি হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, যেটা আমাদের কন্ট্রোলে। আর যেটা কন্ট্রোল নাই সেটাও যদি আমি যোগ করে দিই, মানে কি ভাইটাল ক্যাপাসিটি লিখলাম, মানে এগুলো প্লাস রেসিডুয়াল ভলিউমটা আমি যোগ করে দিই, তাহলে কি আসবে টোটাল লাংয়ের ক্যাপাসিটি আমরা বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পুরো গল্প। এবার গল্পটা আমরা জেনে গেলাম, কিন্তু আমরা কিছু কিছু জিনিস লাইনটা আমরা কি করতে পারি না, বুঝতেই পারি না যে কি বলতে কি চেয়েছে অ্যাকচুয়ালি। এটা কি নর্মাল, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম নিচের দিকে, তারপর আবার নর্মালে আসছে। এবার কি লাইনগুলো কি বলছে দেখো। ইন্সপায়ার ক্যাপাসিটি কোনটা? টোটাল ভলিউম অফ এয়ার এ পার্সন, মানে একটা মানুষ যে পরিমাণ ভলিউম ক্যান ইন্সপায়ার করতে পারে। ইন্সপায়ার কি আমরা জানি কোথা থেকে শুরু হবে, আমরা তোমরা বলে দাও ফাটাফাট। তাহলে আইসি কোনটা হবে? এখান থেকে এতটা, মানে কি এখান থেকে শুরু হবে। এটা কি, এটা হচ্ছে কি নর্মাল এক্সপিরেশন করেছি, তারপর থেকে শুরু হবে টোটাল একদম ম্যাক্সিমাম পর্যন্ত। মানে কি এটা কি এই পর্যন্ত যেতে গেলে কি কি লাগবে? ফোর্স। ঠিক, তার মানে কি বলেছে এখানে, এ ভলিউম এয়ার ক্যান পার্সন ইন্সপায়ার, যে পরিমাণ কি করতে পারে ইন্সপায়ার করতে পারে আফটার একটা কি নর্মাল এক্সপায়ারের পর, আফটার নর্মাল এক্সপিরেশনের পর। আমরা নর্মাল এক্সপ্রেশন ছাড়লাম, ঠিক আছে, নর্মাল এক্সপ্রেশন আমরা ছাড়লাম, মানে কি নর্মালটা কোনটা ছাড়া বলছে, এটাকে নর্মাল ছাড়া বলছে। নর্মাল আমরা ছাড়লাম, কোনটা ছাড়া বলছে, এটাকে ছাড়া বলছে। এই যে ছাড়লাম, এই পয়েন্টে এলাম, এই যে পয়েন্টটা কি নর্মাল এক্সপিরেশন। তারপর একটা মানুষ ম্যাক্সিমাম কতটা ইন্সপায়ার করতে পারে, কতটা নর্মাল, আর এটা কি ফোর্সফুলি। তো টোটাল কি ম্যাক্সিমাম কতটা হলো এখান থেকে এই পয়েন্ট, তবে কি আমরা কি জানি এটাকে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। বুঝে গেল এই লাইনগুলো কিভাবে করছে। তার মানে কি এখানে টাইটেল ভলিউম আর কি আইআরভি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। সিমিলারলি আমরা ওইদিকে ইসির ক্ষেত্রেও জানি। তো বলো ওইখানে কোনটা ইসি? এটা টাইটেল ভলিউম একটা, টিভি প্লাস ইআরভি। তার মানে কি এই পয়েন্ট থেকে শুরু হবে, আগের পয়েন্টটা কোথায় শুরু হয়েছিল, এটা এখান থেকে শুরু হয়েছিল, এখানে গিয়ে শেষ হয়েছিল। এবার কি হবে, এখান থেকে শুরু হবে একদম এখানে গিয়ে শুরু হবে, শেষ হবে। তার মানে কি এ পয়েন্ট মানে এই পয়েন্ট, এ পয়েন্ট মানে এ পয়েন্ট, এ পয়েন্ট মানে এই পয়েন্ট। অ্যাকচুয়ালি এই পয়েন্টটা কিসের? নর্মাল কি করবে, নর্মাল ইন্সপিরেশন পয়েন্ট। এটা নর্মাল ইজ আফটার এ নর্মাল ইন্সপিরেশন হলো, মানে এই পয়েন্টটা কি দাঁড়ালো। তারপরে ম্যাক্সিমাম যে পরিমাণ আমরা এক্সপায়ার করতে পারবো, ম্যাক্সিমাম মানে কি নর্মাল, এটা হচ্ছে নর্মাল হলো প্লাস ফোর্সফুলি হলো এক্সপায়ার। নর্মাল এক্সপায়ার, এটা ফোর্সফুলি এক্সপায়ার, দুটোকে যোগ হবে, টোটালটা কি হবে তাহলে ইসি। সেই জন্য কি বলেছে এখানে, এ পার্সন ক্যান এক্সপায়ার করতে কখন, আফটার এ নর্মাল ইন্সপিরেশন। কি হলো, নর্মাল ইন্সপিরেশন হওয়ার পরে ম্যাক্সিমাম কতটা এক্সপায়ার করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ইসি। তো ফাংশনাল রেসিডুয়াল কি, একটা কি এখানে রিমেনিং ইন লাং আফটার নর্মাল এক্সপিরেশন বা নর্মাল এক্সপ্রেশন। এবার কি আমরা কি জানি ফাংশনাল রেসিডুয়াল ভলিউম কোনটা, অ্যাকচুয়ালি এটা। তো অ্যাকচুয়ালি এটা বলতে কি ইআরবিটাকে বাদ দিতে হবে। তো কি নর্মাল যে আমরা রেসপিরেটরি করছি তারপরে যে পরিমাণ লাঙে থাকছে বায়ু, সেটাই কি ফাংশনাল রেসিডুয়াল ভলিউম, মানে কি ইআরভি
প্লাস আরভি। ওকে, এবার কি আমরা জানবো ভাইটাল ক্যাপাসিটি। তো হোয়াট ইজ ভাইটাল ক্যাপাসিটি? ভাইটাল ক্যাপাসিটি কিছু নয়, ভাইটাল ক্যাপাসিটি পয়েন্ট আমরা কোথায় বলো, এই নর্মালের পর একটা ফোর্সফুল ইনফ্লেশন করলাম আর ফোর্সফুলি এক্সপ্রেশন করলাম দিয়ে আবার নর্মাল, ঠিক আছে। তো ভাইটাল ক্যাপাসিটি কোথা থেকে শুরু, আসলে টাইডাল, মানে সরি এটা কি আরভি। ওকে, তো ভাইটাল ক্যাপাসিটি আমি কি বলেছিলাম প্রথমে, যে একটা মানুষ আর কন্ট্রোলে কতটা আছে, নিশ্চয়ই এতটা, ঠিক আছে। তাহলে মানে কি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তো কি বলেছে এখানে এক ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার, সব থেকে ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান ব্রিথ, ব্রিথ মানে কি নিতে পারে কখন, তো একটা মানুষ সব থেকে ম্যাক্সিমাম কতটা ভলিউম নিতে পারে কখন, আফটার ফোর্স এক্সপিরেশন। তো বলো আফটার ফোর্স এক্সপিরেশন পয়েন্ট কোনটা, তো এক্সপিরেশন পয়েন্ট হচ্ছে নিচের দিকে, তো ফোর্স পয়েন্ট কোনটা, এটা একটা এক্সপিরেশন পয়েন্ট, কোনটা এক্সপিরেশন পয়েন্ট, এটা এক্সপিরেশন পয়েন্ট, কিন্তু ফোর্স এক্সপিরেশন পয়েন্ট কোনটা, এইটা। এখান থেকে ও ম্যাক্সিমাম কতটা ব্রিথ নিতে পারে, কতটা, একদম এই পয়েন্ট পর্যন্ত ব্রিথ নিতে পারে, তোর কি হলো অ্যাকচুয়ালি এইখান থেকে এতটা ভাইটাল ক্যাপাসিটি। উল্টোভাবে বলতে পারতো যে একটা মানুষ সবথেকে বেশি নিঃশ্বাস নিতে পারে কখন, আফটার ম্যাক্সিমাম কি ফোর্স ইনস্পিরেশন, তো ইন্সপিরেশন থেকে কতটা এক্সপায়ার করতে পারে কথাটা বলতে পারতো। তো ম্যাক্সিমাম ফোর্স ইন্সপিরেশন পয়েন্ট কোনটা, এটা এক্সপায়ার কত কত করতে পারে, এতটা করতে পারে, তো এভাবে বলা যায়। তো বই কোনটা বলেছে, এটা মানে ফোর্স এক্সপ্রেশন থেকে শুরু করে ও কতটা নিতে পারে বা ব্রিথ করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। আর লাস্টে আছে কি আমাদের টোটাল লাং ক্যাপাসিটি। টোটাল লাং ক্যাপাসিটি কিছু নেই, একমাত্র খুব ইজি, ভাইটাল ক্যাপাসিটি প্লাস আর ভি। ওকে, এই লাস্টে এটা যোগ করলে কি হয়ে যাবে, এটা আছে লাংকের ক্যাপাসিটি। তো লাং কতটা মানে ভলিউম দেওয়া নেওয়া করতে পারে, ওর কতটা ক্যাপাসিটি আছে, দ্যাটস কল কি টোটাল লাং ক্যাপাসিটি, ঠিক আছে। ভেরি গুড। এটা হচ্ছে আমাদের পার্ট 1 এর শেষ। আর এবার পরে দেখা যাবে পার্ট 2 এ। তারপর যদি তোমরা ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।